হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের আজকের এই ক্লাসে আইসিটির এই ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি মেনলি। তো দেখো, তোমরা হয়তো অনেকেই জানবে যে আমরা আইসিটির অর্থাৎ ইউজিসি নেটের পেপার ওয়ানের যে ইউনিট 8 রয়েছে ওখানকার ক্লাসগুলো কন্টিনিউ করছি। তো এটা তোমরা উপরের আই বাটনে প্লেলিস্টটা পেয়ে যাবে, আমি তোমাদের জন্য দিয়ে দিব, যেখানে বাকি 11খানা ক্লাস ওখানে করা রয়েছে। তোমরা চাইলে আগের ক্লাস ওখানে দেখে নিতে পারো। বাকি আজকের এই ক্লাসটা নেটওয়ার্কিং এবং ইন্টারনেট রিলেটেড কনসেপ্টসের এটা একটা সেকেন্ড ক্লাস, এবং এটা কন্টিনিউয়েশন। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট, তার কারণ আজকের এই ক্লাস থেকে আমি তোমাদের 100% গ্যারেন্টি দিতে পারি যে এখান থেকে কোনো না কোনো প্রশ্ন তোমাদের ইউজিসি নেটের এক্সামে আসতে পারে। তো এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে তোমাদেরকে, এবং আগের যে ক্লাসগুলো আমি করেছি সেগুলো প্লেলিস্টে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ওটা চেক করে নেবে। তো দেখো, এখানে যেটা বলছে যে নেটওয়ার্কিং অ্যান্ড ইন্টারনেট রিলেটেড কনসেপ্টস, অর্থাৎ ইন্টারনেট এবং নেটওয়ার্কিং এর সম্পর্কে যে সমস্ত কনসেপ্টসগুলো ডে টু ডে লাইফে লাগে সেগুলো আমাদেরকে এখানে জানতে হবে, এবং পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো একদম প্রথমে যেটা আছে যে এই টপোলজি অর্থাৎ নেটওয়ার্কিং টপোলজি, এটা খুব ইম্পর্ট্যান্ট, তার কারণ এই রিসেন্ট ইউজিসি নেটের এক্সামে এই টপোলজি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে, এবং এই টপোলজি একটা বর্তমানে হট টপিক রয়েছে। তো একদম প্রথমেই টপোলজিটা কি তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিই। দেখো, নেটওয়ার্কিং যে নেটওয়ার্কিং যে নেটওয়ার্কিং এর যে বিভিন্ন ভাগ রয়েছে, সেটা টাইপস আমরা আগে আলোচনা করেছি। সেইখানে তোমরা দেখে থাকবে যে ডাটা, এই নেটওয়ার্কিংটা মেইনলি তৈরি হচ্ছে ডাটা শেয়ারিং এর মাধ্যমে, অর্থাৎ ওয়ান ডিভাইস থেকে অ্যানাদার ডিভাইসের মধ্যে যে ডেটা শেয়ার হচ্ছে এটাকেই বলা হচ্ছে নেটওয়ার্কিং। তো এবার এই ডেটা শেয়ারিংটা বিভিন্ন প্রসেসে হয়ে থাকছে, কখনো একটা ডিভাইসের মধ্যে, কখনো মাল্টিপল ডিভাইসের মধ্যে, কখনো কোনো পার্টিকুলার একটা ডিভাইস থেকে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে। তো এই যে ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা এই বর্তমান এই যে টোপোলজিটাকে দেখব। তো একদম প্রথমে যেটা রয়েছে বাস টপোলজি। আচ্ছা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ এই টপোলজির সবগুলো নাম তোমাদেরকে জানতে হবে। যেটা বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি এবং ট্রি টপোলজি। তো এই বাস টপোলজির যে ডায়াগ্রামটা এটা পাশে এখানে দেওয়া রয়েছে, বাস টপোলজি। সিমিলারলি স্টার টপোলজিটা দেওয়া রয়েছে এখানে, স্টার টপোলজি, এরপরে রিং টপোলজি এবং মেশ টপোলজি, সোয়ান ট্রি অ্যান্ড হাইব্রিড টপোলজি। এবার এখানে যদি তোমরা এই ডায়াগ্রামগুলো দেখো তাহলে কিন্তু তোমাদের বুঝতে খুব সুবিধে হবে, বা প্রশ্ন পরীক্ষা হলে সলভ করতে সুবিধা হবে, এবং এই কনসেপ্টটা মনে রাখতে সুবিধা হবে। বাস টপোলজিতে বলছে যে অল ডিভাইসেস আর কানেক্টেড টু এ সিঙ্গেল সেন্ট্রাল কেবল। তাহলে বাস টপোলজি, এই টপোলজিতে দেখো একটা সিঙ্গেল কেবল, একটা কেবল এরকম গেছে, এই কেবলটার চারপাশে বিভিন্ন ডিভাইস কানেক্টেড রয়েছে। ওকে, তো বাস কেবল এটা হচ্ছে বাস টপোলজি। এগুলো বিভিন্ন ডিভাইস যেগুলো কানেক্টেড রয়েছে একটা মেন লাইনের মাধ্যমে, মেন কেবলের মাধ্যমে, এটাকে বলা হচ্ছে গিয়ে বাস টপোলজি। এবং এটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল এবারে। তো সেখানে মেইনলি প্রশ্ন করেছিল যে এই যে সেন্ট্রাল সিস্টেম, এটা কি ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন ডিভাইস তো কানেক্ট থাকছে, এই সেন্ট্রালের মেন মিডিয়ামটা কি হচ্ছে, কি ব্যবহার করা হচ্ছে বাসের ক্ষেত্রে। তাহলে এটার উত্তর হবে একটা সিঙ্গেল সেন্ট্রাল কেবল ব্যবহার করা হয় ডাটা ট্রান্সমিটের জন্য। নেক্সট রয়েছে কি স্টার টপোলজি। স্টার টপোলজির এই ডায়াগ্রামটা দেখো এবং পাশের ডেফিনেশনটা দেখো। তো এই স্টার টপোলজি যেখানে অল ডিভাইস আর কানেক্টেড টু এ সেন্ট্রাল হাব অর সুইচ। তাহলে স্টার টপোলজিতে তোমরা কি দেখতে পাবে, যে যেখানে বিভিন্ন ডিভাইস, দেখো আশেপাশে এরকম অনেক ডিভাইস রয়েছে, এই যে ডিভাইসগুলো এগুলো কানেক্ট রয়েছে একটা সেন্ট্রাল হাবে বা সেন্ট্রাল একটা সুইচের মাধ্যমে। তাহলে এটাকে কি বলছে, হাব। এই হাব জিনিসটা কি সেটা আমরা বিশদে পরে জানবো, তার আগে দেখো এটা একটা সেন্ট্রাল হাব, অর্থাৎ এখানেই সব ডেটা স্টোর থাকে। ধরো এখানে ডিভাইস ওয়ান, ডিভাইস টু, ডিভাইস থ্রি, ডিভাইস ফোর, এরা সব একটা জায়গায় কানেক্ট রয়েছে, যখন যার যে ডেটাটা দরকার তারা এই সার্ভার থেকে মেইনলি পেয়ে যাবে। তো এটা অনেকটা ওয়ান কাইন্ড অফ স্টার, অর্থাৎ তারার মতো দেখতে, তাই এটাকে বলা হয় স্টার টপোলজি। ওকে, ভেরি ক্লিয়ার, ভেরি ইজি। তাহলে বাস টপোলজি, স্টার টপোলজি জানা গেল। এরপরে রয়েছে রিং টপোলজি। স্বাভাবিকভাবে রিং কথার অর্থ তোমরা জানো, আর এই অনুযায়ী যে নেটওয়ার্কিং সিস্টেমটা গঠিত হচ্ছে সেটাকে আমরা রিং টপোলজি বলছি।
ডায়াগ্রামটা আগে দেখো ভালো করে। তো এই ডায়াগ্রাম দেখলে তোমরা বুঝতে পারবে যে ইচ ডিভাইস ইজ কানেক্টেড টু আদার ডিভাইস, ওকে, ফর্মিং এ সার্কুলার অর রিং লাইক স্ট্রাকচার। ওকে, তাহলে বলছে কি যে এখানে যে ডিভাইসগুলো কানেক্টেড রয়েছে এখানে কিন্তু কোনো সেন্ট্রাল হাব নেই, বাট এখানে একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস কানেক্টেড রয়েছে একটা তারের মাধ্যমে, একটা কেবলের মাধ্যমে। এবং তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এটা একটা রিং এর আকারে, একটা সার্কুলার রিং তৈরি করেছে এর আকৃতিটা বা এই ডিজাইনটা, তাই একে বলা হচ্ছে রিং টপোলজি। ক্লিয়ার? এরপরে রয়েছে কি মেশ টপোলজি। মেশ টপোলজি, যেখানে তোমরা যদি পাশের ডায়াগ্রামটা দেখো তাহলে দেখতে পাবে যে এই মেশ টপোলজি যেটা ক্যারেক্টারাইজড বাই ইচ ডিভাইস বিং ডাইরেক্টলি কানেক্টেড টু এভরি আদার ডিভাইস ইন দ্য নেটওয়ার্ক। তাহলে এই মেশ মেশ টপোলজিতে কি হচ্ছে, আগের যে সমস্ত টপোলজিগুলো আমরা দেখলাম ওখানে সব একটা সেন্ট্রাল হাব বা সেন্ট্রাল কেবল বা ওয়ান টু ওয়ান একের সাথে আরেকজনের কানেকশনটা দিয়ে মেনলি টপোলজিগুলো তৈরি হয়েছিল। বাট মেশ কথার অর্থ সেই হিসেবে এলোমেলো, এবং তাহলে এই টপোলজিতে দেখতে পাবে যে প্রত্যেকটা ডিভাইস দেখো, সাপোজ ধরো এটা ডিভাইস এ, ডিভাইস বি, ডিভাইস সি এবং সো অন, প্রত্যেক যে ডিভাইসগুলো রয়েছে প্রত্যেকে কিন্তু একে অন্যের সাথে কানেক্টেড রয়েছে। ওকে, তাহলে মেশ টপোলজি যেটা প্রত্যেকটা ডিভাইস বলছে যে বিং ডিরেক্টলি কানেক্টেড টু এভরি আদার ডিভাইস ইন দ্য নেটওয়ার্ক, তাহলে এই নেটওয়ার্কের অন্য ডিভাইসের সাথে এরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে কানেক্টেড থাকে। তাহলে এখানেই তোমাদের বুঝে যাওয়া উচিত যে স্টার টপোলজিতে প্রত্যেকটা ডিভাইস একটা হাবের সাথে যুক্ত থাকে, কিন্তু এই ধরো এই যে ডিভাইস এ কিন্তু বির সাথে কানেক্টেড নয়, অর্থাৎ এখানে এইভাবে কোনো কানেকশন নেই, বা বির সাথে সির কোনো কানেকশন নেই, বা সির সাথে ডির কোনো কানেকশন নেই। বা সাপোজ আমরা যদি বলি রিং টপোলজিতে এ এবং বির মধ্যে কানেকশন রয়েছে, বি বাট সির সাথে তো কোনো কানেকশন নেই, তাই না? এইভাবে তো কোনো কানেকশন নেই। বাট এই মেশ টপোলজি যেটা দেখা যাচ্ছে, সেই মেশ টপোলজিতে কিন্তু প্রত্যেকটা ডিভাইস, এই এ এবং বি, দেখো প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকে কিন্তু একে অন্যের সাথে কানেক্টেড রয়েছে। ডান। এরপরে রয়েছে ট্রি টপোলজি। ট্রি টপোলজি ইজ এ হায়ারার্কিয়াল টপোলজি দ্যাট কম্বাইন্স এসপেক্টস অফ বোথ স্টার অ্যান্ড বাস টপোলজি। তাহলে এই ট্রি টপোলজিটা বাস এবং স্টার টপোলজিকে একসাথে নিয়ে মেনলি এই ট্রি টপোলজি তৈরি হয়। এবং এরপরে রয়েছে আরেকটা হাইব্রিড টপোলজি, এবং এই হাইব্রিড টপোলজিতে বিভিন্ন ধরনের সংমিশ্রণ আমরা দেখতে পাই, যেমন হয়তো এর মধ্যে মেশ টপোলজি একটা লুকিয়ে রয়েছে, একটা রিং টপোলজি রয়েছে, বা একটা বাস রয়েছে, একটা স্টার রয়েছে। এইভাবেই মেনলি এই টপোলজিগুলো তৈরি হচ্ছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে, এবং এর যে এক্সাম্পলটা তোমরা ধরে নিতে পারো যে বাস টপোলজির ক্ষেত্রে ধরো এটা একটা ডিভাইস, যেটা তোমার ল্যাপটপ একটা, এই ল্যাপটপটা তোমার ল্যাপটপ, এই ল্যাপটপ বি হচ্ছে তোমার বন্ধুর ল্যাপটপ, ল্যাপটপ সি, ল্যাপটপ ডি, ল্যাপটপ ই। এবার তোমরা যদি লক্ষ্য করো তোমাদের ঘরে যে ওয়াইফাই কানেকশন যদি তোমরা নাও বা ব্রডব্যান্ড কানেকশন যদি নাও, তাহলে দেখবে যে ব্রডব্যান্ড কানেকশন একটা তার চলে এসছে তোমাদের ঘর পর্যন্ত। তাহলে দেখো ওখানেই হয়তো দেখলে তোমার যে সি ফ্রেন্ড ছিল সেও সেই একই ডিভাইস থেকে, একই সার্ভার থেকে কানেক্টেড, ডিও একই রকম ভাবে, ইও একই রকম ভাবে, বিও। তো এইরকম ভাবে যেরকম একটা নেটওয়ার্কিং কানেকশন সৃষ্টি হচ্ছে, এইটাকে মেইনলি টপোলজির ফেলতে ফেলছি। তো এবার নিজেরা এটা উদাহরণের সাহায্যে বুঝে নাও। ধরো সাপোজ তুমি কোনো একটা অর্গানাইজেশনে বা আহ, কোনো একটা সংস্থায় বসেছো, কোনো কর্পোরেট সেক্টরে কাজ করছো, তখন তোমাকে যে ডিভাইসটা দিয়েছে, তুমি যে ডিভাইসে কাজ করছো, সেই সাথে সাথে আরেকজন তোমার ফ্রেন্ড সেও আছে, আহ, আরো একজন ফ্রেন্ড তোমার আছে। কিন্তু প্রত্যেকে একটা ডিভাইস কিন্তু মেন ডিভাইস থেকে সার্কুলেট হচ্ছে, অর্থাৎ সেই অর্গানাইজেশনের যে একটা মেন ডিভাইস বা হাব রয়েছে ওখান থেকে প্রত্যেকে কানেক্টেড হয়েছে, তাই না? তো এইভাবে মেনলি এক্সাম্পলগুলো বুঝলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এবং আশা করি টোপোলজিটা তোমাদের ক্লিয়ার হলো এবং পরীক্ষার জন্য তোমরা এটা ওয়েল প্রিপেয়ার্ড হবে। আচ্ছা, এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসের, বা আজকের এই ক্লাসের যে মূল টপিক যেগুলো আমি এবার আলোচনা করব, এগুলো কিন্তু তোমাদেরকে স্কিপ করা যাবে না, পুরো ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে দেখতে হবে। ইন্টারনেট অ্যান্ড রিলেটেড কনসেপ্টস। তো আমরা সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত ইন্টারনেট সবসময় ইউজ করছি, এবং এই বর্তমানে করোনা পরবর্তী সময় বা বর্তমানে যেরকমভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এবং ডাটা যেভাবে আউটব্রাস্ট হচ্ছে, তার কারণে ইন্টারনেট এখন এভরি স্টেপ অফ লাইফ is necessary in our life. So all the concepts we have to remember, all the concepts, all the terms and
অল কাইন্ডস অফ ইনফরমেশন রিলেটেড টু ইন্টারনেট। অর্থাৎ ইন্টারনেট রিলেটেড সমস্ত কনসেপ্টস তোমাদেরকে, যেগুলো তোমরা শুনছো, সেগুলো তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে। কেমন? তোমরা প্রায়শই শুনে থাকবে যে সার্ভার। এই সার্ভার জিনিসটা কি? এই সার্ভার জিনিসটা হচ্ছে, সার্ভার ইজ এ কম্পিউটার সিস্টেম ক্যাপেবল অফ ডেলিভারিং ওয়েব কন্টেন্ট টু এন্ড ইউজার ওভার দ্য ইন্টারনেট ভায়া এ ওয়েব ব্রাউজার। তাহলে এই সার্ভারটা কি? এই সার্ভারটা হচ্ছে এমন এক ধরনের আধার বলা যেতে পারে, বা ট্যাঙ্ক। যেমন জলের ট্যাঙ্কে জল থাকে, যেরকম ধরো যদি বলি কোনো আহ, যেখানে স্টোরেজ করে রাখা হয়, স্টোর করে রাখা হয় সব কিছু জিনিস। তো এইরকম সার্ভারের কাজ হচ্ছে আমাদের এই কম্পিউটার সিস্টেমের বিভিন্ন ডেটা এই সার্ভারে গিয়ে সেভ করা থাকে, এবং পরে বিভিন্ন ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা যখন ইন্টারনেট অ্যাক্সেস করতে চাই, ওই সার্ভার থেকেই, অর্থাৎ ওই স্টোরেজ থেকেই স্টোর করা ডাটা আমাদের কাছে চলে আসে। সাপোজ তুমি একদম ইউটিউবের একটা সংজ্ঞা ধরে নাও। ইউটিউবের একটা সার্ভার, কিন্তু বিশাল সার্ভার আমেরিকায় রয়েছে। এবার ওখানে ওই সার্ভারের মধ্যে প্রত্যেকে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে যত পরিমাণ ভিডিও ডাউনলোড আপলোড যা হচ্ছে ওই সার্ভারে থাকে। এবং তোমার যদি মন করে যে তুমি এখনই ধরো এই স্যারের এই ভিডিওটা দেখতে চাও, তুমি ক্লাসটা স্টার্ট করলে, ইউটিউবে গিয়ে সার্চ করলে, এই যে ডেটাটা যেটা সার্ভারে সেভ করা ছিল সেটা তোমার কাছে চলে এলো। তো সার্ভার হচ্ছে এইরকম একটা স্টোরেজ ডিভাইস বা স্টোর, যেখানে সমস্ত ধরনের কন্টেন্ট জমা করা থাকে। প্রয়োজনে আমরা ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা এর মধ্যে অ্যাক্সেস করতে পারি। ডান। সার্ভার নিয়ে ক্লিয়ার হলো। নেক্সট বলছে ক্লায়েন্ট। ক্লায়েন্টে কি না, এই web client is a client-side application that connects to a web server over OTP, HTTP. It is typically a web browser or web app that display web pages received from the server and allows user to interact with the web server. ক্লায়েন্ট হচ্ছে গিয়ে একদম সোজা কথায় যে আমি, তুমি, আমরা যারা রয়েছি, আমরা যেমন বিভিন্ন সময় দেখো, আমাদের যে ইউজার এন্ড যদি বলি, তাহলে দেখবে তোমার হয়তো কোনো মোবাইল রয়েছে, ফোন রয়েছে, ডেস্কটপ রয়েছে। তো তুমি ডেটা অ্যাক্সেস করছো ইন্টারনেটের মাধ্যমে, তোমার ইন্টারনেট কানেক্টেড করা রয়েছে। হয়তো তুমি দেখলে যে তোমার ঘরে একটা ব্রডব্যান্ড কানেকশন রয়েছে, বা হয়তো জিও ওয়াইফাই রয়েছে, বা জিও ফাইবার, এয়ার ফাইবার রয়েছে। তো এইগুলোতে কি হয় যে তুমি যে ডেটাটা নিচ্ছ, ওই ডেটা, সাপোজ তুমি যখন ডেস্কটপে বসছো, ডেস্কটপে বসলে তুমি সেখানে হয়তো গেম খেলছো, বা গেম যখন খেলছো, ওইটা কি হলো, ধরো পাবজি বা ফ্রি ফায়ার যে গেম রয়েছে, ওইটা ওটা ইন্টারনেটে গেল, ওই ডেটাটা তারা চাইলো, ওটা সার্ভারে গিয়ে ওই সার্ভার থেকে নিয়ে সেটাকে ফেরত দিয়ে আবার তোমার ডেস্কটপে ফিরে এলো। এবং এখানে তুমি অ্যাজ এ ক্লায়েন্ট, ক্লায়েন্ট কথার অর্থ হচ্ছে ওটাই যে ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশন, অর্থাৎ তুমি বা আমি এন্ড ইউজার যারা রয়েছি, আমরা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট। আমরা হচ্ছে এক একজন ক্লায়েন্ট। আমাদের কাছে এই ডেটাটা এলো এবং আমরা আমাদের গেম শুরু করলাম। সাপোজ তুমি তোমার ফোনে হয়তো তুমি ফেসবুক বা কিছু স্ক্রল করছো ফেসবুকে, ওকে, তখন তুমি কোনো একটা ডেটা, তখন তুমি অ্যাক্সেস চাইলে, ওটা গেল ইন্টারনেটে, ইন্টারনেট থেকে সার্ভারে গেল, সার্ভার থেকে ডেটাটা ফিরে এসে আবার তুমি নেক্সট পেলে। সেরকম তুমি ল্যাপটপে বসেছো, তুমি গুগলে কিছু একটা সার্চ দিলে যে টাইগার, টাইগারের ছবি তুমি দেখতে চাও, সার্চ দিলে, যেই সার্চ দিলে সেটা ইন্টারনেটে গেল, সেখান থেকে সার্ভার, এবং সেখান থেকে ফিরে এসে আবার তোমার ল্যাপটপে চলে এলো। তো তুমি যেহেতু ইউজার হিসেবে তুমি যা সার্চ করছো, তোমার এই ডিভাইসগুলো এখানে ক্লায়েন্ট হিসেবে ইউজ হবে। এবং এটা খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডে মেইনলি কাজগুলো কমপ্লিট হয়, এবং মিলি সেকেন্ডে ক্যালকুলেট করে সার্ভার থেকে আমাদের কাছে এখন ফাস্ট ইন্টারনেটের কারণে চলে আসছে। ওকে। নেক্সট রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে আমরা প্রথমে দেখেছি সার্ভার কাকে বলে জানলাম, ক্লায়েন্ট কাকে বলে জেনেছি, এরপরে জানছি যে ইন্টারনেটের মাধ্যমেই একটা এরকম একটা খুব ফাস্ট কাজকর্মগুলো হচ্ছে। তো তোমাদেরকে এখানে প্রশ্ন হতে পারে যে কি এমন জিনিস আছে ইন্টারনেটের মধ্যে যার জন্য এত ফাস্ট কাজ হচ্ছে? তো এখানেই ব্যাপারটা আসছে ডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই জিনিসটা কি? এর ফুল ফর্ম খুব গুরুত্বপূর্ণ। ইউজার্স ক্যান এক্সেস, তাহলে ইউজার্স যারা রয়েছে তারা এক্সেস করতে পারছে কি না, অল দ্য পাবলিক ওয়েবসাইট, যত ধরনের পাবলিক ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ পাবলিকলি অ্যাভেলেবেল রয়েছে যে সমস্ত ওয়েবসাইট আর পেজেস, অন দেয়ার লোকাল কম্পিউটার অ্যান্ড আদার ডিভাইসেস থ্রু দ্য ইন্টারনেট। অর্থাৎ এই ডাব্লিউ হচ্ছে বিভিন্ন যে পাবলিক ওয়েবসাইটগুলো রয়েছে, অর্থাৎ তুমি যদি আহ, কোনো সিনেমা ডাউনলোড করতে চাও, তাহলে তার বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। নেটফ্লিক্স সার্চ করলে নেটফ্লিক্স তার ওয়েবসাইট চলে আসবে, তুমি ফেসবুক সার্চ করলে ফেসবুকের ওয়েবসাইট চলে আসবে। সিমিলারলি তুমি আনন্দবাজার পত্রিকা সার্চ করলে তার একটা আলাদা ওয়েবসাইট রয়েছে। তো এগুলো প্রত্যেকটা কিন্তু সকলেই সার্চ করলে তাদের
ব্রাউজারে চলে আসবে। তার কারণ এগুলো হচ্ছে পাবলিক ওয়েবসাইট। তো এই পাবলিক ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করার জন্য তোমার লোকাল যে কম্পিউটার বা ফোন যেটা রয়েছে, যে ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস হচ্ছে, এটাকেই বলছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। Okay, these pages and documents are interconnected by means of hyperlinks that users click on the information. তাহলে এই যে বলছে, এই প্রত্যেকটা ওয়েব পেজ তাহলে একটা লিঙ্ক করা থাকে, এবং এই লিঙ্ক থেকে ক্লিক করলেই আমরা বিভিন্ন পেজ, একের পর এক পেজ আমরা পাই, এবং সেই পেজ থেকে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য নিতে পারি। তাহলে মোটামুটি করে তোমরা www এটার ফুল ফর্ম জানতে। আর এই ছিল আহ, এখানকার কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেমন সার্ভার, ক্লায়েন্ট এবং www ফুল ফর্ম। নেক্সট একই রকমভাবে সেই যে আমাদের যে ইন্টারনেট কনসেপ্টসের মধ্যে এরপরে যেটা রয়েছে, এনআইসি কার্ড। এনআইসি কার্ডটা কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ফুল ফর্মটা খুবই জেনে রাখা জরুরি। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এই জিনিসটা কি? আর নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইজ এ হার্ডওয়্যার কম্পোনেন্ট। ওকে, এটা হচ্ছে এক ধরনের হার্ডওয়্যার কম্পোনেন্ট যেটা দ্যাট অ্যালাউজ আ কম্পিউটার টু কানেক্ট টু আ নেটওয়ার্ক। তো এটা এটা কি করে? তোমাদের যে ডিভাইসগুলো রয়েছে, সেটা হতে পারে মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ, যেগুলোতে ইন্টারনেট কানেক্ট অ্যাক্সেস আসে, অর্থাৎ তোমরা যখন ওখান থেকে ওয়াইফাই চালাও, ওখান থেকে নেট কানেকশন নাও, তো এখানে বলেছে এটা যে এই যে কানেকশনটা ওইখানে ঢোকে বা আসে, কিসের মাধ্যমে আসে? না, এই এনআইসি কার্ডের কারণে। এই এনআইসি কার্ডটাই মেনলি অ্যাজ এ হার্ডওয়্যার কম্পোনেন্ট এটা ইনস্টল করা থাকে বা অ্যাড করা থাকে কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে বা ফোনের মধ্যে। ওকে, তাহলে এই যে এইরকম দেখতে একটা নেটওয়ার্কের কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটা আমাদের ডিভাইসগুলোর মধ্যে কানেক্ট থাকে, এবং কানেক্ট থাকলেই আমরা ওয়াইফাইটা, ধরো যে ওয়াইফাইয়ের যে একটা সিম্বল ফোনে চলে আসে, বা ফোনে যখন তুমি জিও সিমটা ঢুকাচ্ছ, ওইটা সিমটা ইনসার্ট করার সাথে সাথে কি করে নেটওয়ার্কটা কভারেজ করছে, নেটওয়ার্কটাকে কি করে ক্যাচ করছে, এগুলা এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কারণে। ওকে, খুব ইম্পর্ট্যান্ট এটা। আর এটার কারণেই আমরা ফোনে ইন্টারনেট কানেকশনটা পেতে পারছি, বা বিভিন্ন ডিভাইসে ইন্টারনেট কানেকশন পেতে পারছি। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, এরপরে রয়েছে মোডেম। এই মোডেম এর ব্যবহার এখনকার দিনে প্রায় অনেকটাই কমে গেছে। হ্যাঁ, এটা যখন থ্রি জি ফোন বা টু জি ফোন ছিল যখন, তখন এই মোডেমটা প্রচুর পরিমাণে ব্যবহৃত হতো। আর মোডেম, এই মোডেমের ফুল ফর্মটা কি? না, মডিউলেটর অ্যান্ড ডিমডিউলেটর। ওকে, মডিউলেটর অ্যান্ড ডিমডিউলেটর। মডিউলেটর অ্যান্ড ডিমডিউলেটর যেটা মেনলি কি করে? না, কনভার্টস ডিজিটাল ডাটা ফ্রম এ কম্পিউটার ইনটু অ্যানালগ সিগন্যাল ফর ট্রান্সমিশন ওভার টেলিফোন লাইন অ্যান্ড ভাইস ভার্সা, এনেবলিং ইন্টারনেট কানেক্টিভিটি। আচ্ছা, এখন এই মোডেমের ব্যবহার যদি তোমরা কেউ জানো, তাহলে লক্ষ্য করবে এই মোডেমগুলো দেখতে হয় ঠিক এইরকম পেন ড্রাইভের মতো। ওকে, তো এই মোডেমের মধ্যে আগে কি হতো, ধরো যে সিম রয়েছে আমাদের পার্টিকুলার ভোডাফোন সিম বা জিও সিম, এগুলো এইখানে ইনসার্ট করে নিতে হতো। ফোনে নির্দিষ্ট প্ল্যান থাকতে হতো, অর্থাৎ ডেটা প্ল্যান যেটা থাকে, ওইরকম একটা ডেটা প্ল্যান রেখে ইনস্টল করে নিতে হতো, এবং এটাকে আমরা আহ, যদি সিপিইউ থাকে বা ওরকম কোনো ডোঙ্গল থাকে, ইউএসবি ডোঙ্গল, তখন আমরা ওখানে এটাকে ইনসার্ট করে নিতাম, এবং ইনসার্ট করে নিলে তখন এর এর মাধ্যমে আমরা ইন্টারনেট কানেকশন নিতে পারতাম। তো এখন এটা, এখনকার দিনে এখন তো অনেক ফাস্ট এই হয়ে গেছে, এখন ওয়াইফাই চলে এসেছে, এবং ওয়াইফাইয়ের কারণে ফোনে তুমি ওয়াইফাই যে বিভিন্ন ব্রডব্যান্ড চলে এসেছে। ওকে, যার ফলে 5G সিস্টেম চলে এসেছে, 5G থেকে আমরা ডেটা শেয়ার করতে পারছি। তো এইসবের কারণে এই যে ডেটা মোডেম এখন আর নেই, প্রায় এর ব্যবহার অনেকটাই কমে গেছে। তো তোমরা লক্ষ্য করবে যে এখন হটস্পটের মাধ্যমে ডেটা কানেক্ট করে আমরা নিমেষের মধ্যে ডেটা পেয়ে যাচ্ছি, এবং দিনে প্রচুর পরিমাণ জিবির পর জিবি ডেটা আমরা কিন্তু একদিনে এখন ইউজ করতে পারছি। বাট যখন 3G বা 2Gর জামানা ছিল, ওই সময় কিন্তু ডেটা অনেকটা স্লো থাকতো, এত ফাস্ট ছিল না ডেটা, ওই সময় আমরা এই মোডেম ব্যবহার করতাম। তো এই মোডেমের মধ্যে হতো কি, এখানে বলেছে যে এই মোডেমের কাজ ছিল যে ডিজিটাল ডেটা যেটা আসছে ওটাকে কম্পিউটার, এটা কনভার্ট করে দেওয়া, ডিজিটাল ডেটা ফ্রম এ কম্পিউটার ইনটু অ্যানালগ সিগন্যাল ফর ট্রান্সমিশন ওভার টেলিফোন লাইনস অ্যান্ড ভাইস ভার্সা। তো দেখো, আমার যে ল্যাপটপ রয়েছে, ওই ল্যাপটপ তো আর ইন্টারনেট কি বলতে চাইছে ওটা তো বুঝতে পারে না। তখন এই মোডেমটা ওখানে ইনসার্ট করা হলো। মোডেমটা ইনসার্ট করে নিলে এই মোডেমের ভেতরে
তুমি যেটা গুগলে সার্চ দিলে ওটা কি হলো, এই এই মোডেমের মাধ্যমে, মোডেমের যে সিম লাগানো আছে এখান থেকে ওটা চলে গেল গুগলের সার্ভারে, বা তুমি যেখানে যা সার্চ করতে চাইছো ওই সার্ভারে। সেম একই রকম ভাবে ওখানকার ডেটাটা যখন চলে আসছে, তখন তারপরে তুমি সেটাকে এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে যেটা সার্চ করলে। কিন্তু এই যে ডেটাটা তুমি যখন সার্চ করছো, এই গুগল লেখাটাই তো এর মধ্যে যায় না, বা যে ডেটাটা তুমি চাইছো ওটাই কিন্তু ওই রকম লিখে আসে না। এর মধ্যে চলে 0101, এই বাইনারির একটা কনভার্সন। আর এই কনভার্সনটা করে মোডেম। অর্থাৎ এই মোডেমের কাজ ছিল ডেটাটাকে কনভার্ট করে, যেটা কম্পিউটার যাতে বুঝতে পারে ওই রকম ডেটা তৈরি করে সার্ভারে পাঠানো, এবং সার্ভার যাতে বুঝতে পারে তাদের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ওদের এতে পাঠানো। তো মডিউলেটর বা মোডেমের কাজ ছিল মেনলি এই ডেটাটাকে কনভার্স করা। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে মোডেমের সম্পর্কে জানলে, এরপরে রয়েছে হাব। এই হাবের সম্পর্কে আমরা টোপোলজিতে ইতিমধ্যে জানি। তাহলে হাব বলতে কি বোঝাচ্ছে? হাব ইজ এ বেসিক নেটওয়ার্কিং ডিভাইস। তো এটা হলো এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস, এই যে হাব। ওকে। যেটা কানেক্টস মাল্টিপল কম্পিউটার্স ইন এ লোকাল এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ কোনো একটা লোকাল এরিয়া নেটওয়ার্কে, ল্যানের মধ্যে, লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে তারা অনেক ডিভাইসগুলোকে কানেক্ট করতে পারে। আমরা আগের ক্লাসে কিন্তু ল্যান, ম্যান, ওয়্যান এগুলোর সম্পর্কে আলোচনা করেছি। তোমরা ডেফিনেটলি গিয়ে ওটা চেক করবে এবং আগের ক্লাসটা অবশ্যই দেখবে, এবং তারপরে এখানে এসে এই নেটওয়ার্কিং এর ক্লাসটা হয়ে যাবে। তো বলছে যে তোমরা যদি এই লোকাল এরিয়া নেটওয়ার্কে লক্ষ্য করো, তাহলে এই ল্যানের মধ্যে এই হাব ব্যবহার করা হয়। হাব জিনিসটা কি? তো এইরকম একটা হাব হচ্ছে এর মধ্যে, এই হাবের সাথে বিভিন্ন ধরনের যে বিভিন্ন ক্লায়েন্টস যারা রয়েছে এরা এই হাবে কানেক্টেড থাকে। যেমন আমি আগেই এই উদাহরণটা দিয়েছি যে ব্রডব্যান্ড কানেকশন, যেটা ধরো মেনলি বিভিন্ন টাউনের গেছে। ধরো সাপোজ তুমি তোমার যে টাউনে থাকো বা যেখানে থাকো ওখানে ওয়াইফাই ব্রডব্যান্ড কানেকশন নিয়েছো। তো তখন দেখবে একটা কানেকশন তোমার ঘরে, তোমার রুম পর্যন্ত দিয়ে গেছে। ওকে। ওইটা একটা মেন একটা কোনো হাবে এসেছে এবং ওখান থেকে মেনলি সেটা তারা ডিস্ট্রিবিউট করেছে, এবং তোমার বাড়ির পাশে আরেকজন কেউ, তারও সেম ওয়াইফাই কানেকশন নাও, তখন সেই একই হাব থেকে মেনলি জিনিসটা ডিস্ট্রিবিউট হয়। তো এই হাব হচ্ছে এমন একটা ডিভাইস যেটা ল্যানে ব্যবহার করা হয়, এবং এখান থেকে মাল্টিপল কম্পিউটারসে ডেটা প্রদান করা হয়ে থাকে। এবারে প্রশ্ন হচ্ছে যে তাহলে এত এত এই হাবের প্রয়োজনীয়তাটা কি? হাবের প্রয়োজনীয়তা কি? যেমন এই যে ডেটা, যেটা একটা মেন ডেটা আইএসপি থেকে আসে, ওটাকে হাব কি করে বিভিন্ন ভাগে ভাগ করে দিচ্ছে, এবং বিভিন্ন ভাগে যাতে ডেটা কারোর সাথে ক্ল্যাশ না করে, তার কারণে এই হাব ব্যবহার করা হয়। ক্লিয়ার? নেক্সট, নেক্সট কি বলছে দেখো। নেক্সট রয়েছে সুইচ। সুইচ জিনিসটা কি? না, সুইচ হচ্ছে is a networking device that connect device within a LAN and uses MAC address to forward data to the correct destination, offering better efficiency and security than hub. অর্থাৎ এই সুইচ জিনিসটা হচ্ছে এমন একটা ডিভাইস যেখানে ডেটাটা খুব স্বচ্ছতার সাথে পরিবাহিত হয়। কেমন ভাবে? তো আমি হাবের কথা এক্ষুনি যে আলোচনা করলাম, ওখানে বলেছি তোমাদেরকে যে একটা ডেটা, ধরো আইএসপি থেকে একটা মেন ডেটা এই সুইচে এসে ঢুকেছে বা হাবে এসে ঢুকেছে। এবার এখান থেকে তোমাকে একটা কানেকশন দেওয়া হয়েছে। সিমিলারলি তোমার বাড়ির পাশের একজন কেউ একটা কানেকশন নিয়েছে, তার পাশে আরেকজন কেউ কানেকশন নিয়েছে, হয়তো সেখান থেকে আর কেউ কানেকশন নিয়েছে, বাট প্রত্যেকে এই সুইচের সাথে যুক্ত রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, সাপোজ তুমি যখন গুগলে, তুমি হয়তো গুগল থেকে কিছু ডেটা পড়ছো, কেউ একজন সেখানে কিছু স্পোর্টস দেখছে। ওকে। কেউ সেখানে নিউজ দেখছে, এবং কেউ সেখানে হয়তো WWE দেখছে, গেম দেখছে, কোনো খেলা। প্রশ্ন হচ্ছে যে এটা তো ক্ল্যাশ করে যাওয়ার কথা, প্রত্যেকে প্রত্যেকের সাথে ক্ল্যাশ করে যাওয়ার কথা, তাই না? কিন্তু এটা ক্ল্যাশ হয় না কেন? বা তুমি যেটা সার্চ করছো সেটা, তোমার সার্চটা যখন ওটা সার্ভারে গেল ফিরে এসে ঠিক তোমার কাছেই আসে কেন? ওটা তোমার বাড়ির পাশে যে খেলা দেখছে ওর কাছে চলে যায় না কেন? বা তুমি যেটা সার্চ করছো তোমার ফোনে আসে কেন? তুমি যে খবরটা দেখছো এটা তোমার কাছেই শুধুমাত্র আসে কেন? না, এখানেই কাজ করে সুইচ। সুইচ নিজস্ব ম্যাক অ্যাড্রেস দেখে এই ডেটাগুলোকে ট্রান্সমিট করে। এবার এই ম্যাক অ্যাড্রেস কি, এটা আমরা কিন্তু নেক্সট আলোচনা করছি। বাট তার আগে জানতে হবে সুইচের কাজটা কি। আশা করি তোমাদের ক্লিয়ার হলো। সুইচ হচ্ছে এরকম ল্যানের সাথে যুক্ত থাকা একটা ডিভাইস, যে ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে ডাটা ট্রান্সমিশনটাকে সে আহ, সে ডেটা ট্রান্সমিশনটাকে মেনলি সে হ্যান্ডেল করে। ওকে। নেক্সট কি রয়েছে দেখো। নেক্সট রয়েছে ব্রিজ। আচ্ছা, ব্রিজ জিনিসটা কি? এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ব্রিজ, সুইচ, হাব, এছাড়া টোপোলজির যে সমস্ত এগুলো আলোচনা করলাম, ডাব্লিউডাব্লিউই,
তারপরে নেটওয়ার্ক, ইন্টারনেট, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে নেটওয়ার্ক রিলেটেড টার্মসের ক্ষেত্রে। ভিডিওটা একটু লেংদি হতে পারে, বাট আমি ডেফিনেটলি বলবো তোমাদেরকে, যারা দেখছো ভিডিওটা বা তোমরা ফলো করো, তারা অবশ্যই ক্লাসটা পুরোটা দেখবে। এবং যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, এবং একটা কমেন্ট করতে ভুলো না, কারণ এই কমেন্ট বা তোমাদের ক্লাসটা কেমন লাগছে, কতটা হেল্প হচ্ছে, তা আমি কমেন্টের মাধ্যমে জানতে পারি। এবং এখান থেকেই আমি তোমাদের যে তোমাদের আমি কতটা হেল্প করতে পারছি তা অবশ্যই জানতে পারবো। তাই কমেন্ট করতে কিন্তু কখনো ভুলো না। ওকে। আচ্ছা, ব্রিজ। ব্রিজ যে ব্যাপারটা, আমরা ব্রিজটা একটু দেখে নিই। ব্রিজ বলছে কানেক্টস টু আর মোর লোকাল এরিয়া নেটওয়ার্কস আর নেটওয়ার্কিং সেগমেন্টস মেকিং দেম ফাংশন অ্যাজ এ সিঙ্গেল নেটওয়ার্ক। তো এই ব্রিজও এরকম এক ধরনের কানেক্টেড ডিভাইস, যেটা মেনলি দুটো ল্যানকে একসাথে যোগ করছে। এটা মনে রাখতে হবে। নেক্সট রয়েছে গেটওয়ে। গেটওয়ে জিনিসটা কি? গেটওয়ে acts as a bridge between different network protocol, transmitting data from one format to another to enable communication between different system or network. তো এই গেটওয়ে নামটার সাথে তোমরা হয়তো শুনে থাকবে আগে। তো এটা একটা ব্রিজেরও কাজ করে, যেটা বিভিন্ন নেটওয়ার্ক প্রোটোকলের মাধ্যমে একটা গেটওয়ে অর্থাৎ প্রবেশ পথ হিসেবে মেনলি কাজ করে। ওকে, বেশি ডিটেলস এখানে জানা দরকার নেই, বাট সুইচ, হাব, এইগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে একটা বেসিক নলেজ অবশ্যই রাখা দরকার। মোডেম, হ্যাঁ, এগুলো সম্পর্কে অবশ্যই তোমাদের একটু বেশি নলেজ রাখতে হবে। ওকে। আচ্ছা, নেক্সট কি রয়েছে দেখো। নেক্সট রয়েছে রাউটার। রাউটার, এই রাউটার জিনিসটা কি? তোমাদের মধ্যে যারা 5G ফোন ইউজ করছো, তারা হয়তো, যারা প্রথম থেকেই মোবাইল ফোনের সাথে কানেক্টেড, তোমরা আহ, এটা জানি না হয়তো কতটা কানেক্ট করতে পারবে, বা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে, তোমরা যখন কোনো সাইবার ক্যাফেতে যাও, বা তোমার যদি কোনো বন্ধুর কোনো ব্রডব্যান্ড কানেকশন থাকে, লক্ষ্য করবে ওখানে তারা এই ধরনের একটা ডিভাইস ইউজ করে। ওকে, এইটাকে বলা হয় রাউটার। এই রাউটারটাই কি হয় না, এই রাউটারের মাধ্যমেই বাইরের থেকে একটা কানেকশন এসে এই রাউটারে দেওয়া থাকে। ওকে, একটা একটা ওয়্যার কানেকশন এখানে এসে এই ডিভাইসে কানেক্ট করা থাকে, এবং এই ডিভাইসে কানেক্ট করা থাকার ফলে এখান থেকে ওই ডেটাটা, যে নেটওয়ার্ক বা নেট যেটা আসে, সেটা এই তারের মাধ্যমে এসে এই রাউটারের মধ্যে প্রবেশ করে, এবং রাউটার থেকে সেটা ওয়াইফাই হিসেবে, অর্থাৎ আমরা বাতাসে, আমরা উইথাউট কোনো তারের কানেকশন ছাড়াই কিন্তু ফোনে আমরা এই সিগন্যালটা পাই, এবং আমাদের নেট কানেকশনটা আমরা স্টার্ট করতে পারি। তো এই রাউটারের কাজটা হচ্ছে ঠিক ওয়ান কাইন্ড অফ মোডেম যেমন কাজ করতো, এই রাউটারও এখন একই রকম কাজ করে। আর রাউটার directs data packets between different networks, determining the best path for data transfer. তো সাপোজ একই রকমভাবে এই রাউটারের মাধ্যমে ডাটা ট্রান্সফার হয়, এবং সেটা যে ওয়্যার কানেকশন যেটা আসে, হয়তো মার্কেট থেকে যে ওয়্যার কানেকশনটা তোমার কাছে এসেছে বা তোমাদের ঘরে এসেছে, সেটাকে সে ওয়্যারলেস সিস্টেম করে দিয়ে ট্রান্সমিট করতে সাপোর্ট করে, এবং সেটা তার ভেতরে বিভিন্ন সার্কিট রয়েছে, বিভিন্ন ধরনের সার্কিট রয়েছে, বা আহ, বিভিন্ন ধরনের বোর্ড রয়েছে, আইসি সার্কিট রয়েছে, যেগুলোর মাধ্যমে এইরকমভাবে ডাটাটা ওয়্যার থেকে ওয়্যারলেস হয়ে যায়। ওকে, ঠিক আছে। তো আশা করি এই ইন্টারনেট কনসেপ্টসগুলো তোমাদের অবশ্যই মাথায় থাকবে। আচ্ছা, এরপরে কি রয়েছে দেখো। এরপরে রয়েছে যে ওয়েবসাইট। ওয়েবসাইট জিনিসটা কি না, এই ওয়েবসাইট ইজ এ কালেকশন অফ ওয়েব পেজেস কানেক্টেড উইথ হাইপার লিঙ্কস। তাহলে এই ওয়েব পেজটা যেরকম বই পৃষ্ঠা হয়, তেমনি এই ওয়েব পেজের মাধ্যমেও আমরা দেখতে পাই, যে ধরো তুমি যদি আহ, হয়তো আনন্দবাজার পত্রিকা গুগলে সার্চ করলে, বা তুমি কোনো অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করলে, উইকিপিডিয়ার যদি পেজ সার্চ করো, তাহলে লক্ষ্য করবে যে উইকিপিডিয়াতে সাপোজ তুমি যদি লেখো যে আহ, যে কোনো কিছু তুমি যদি সার্চ করো, যে ফেসবুক বলে সার্চ করলে, ফেসবুকে লিখে সার্চ করলে ওখানে সমস্ত ডিটেলস আছে, এবং কিছু জায়গায় হাইপার লিঙ্কড, হাইপার লিঙ্কড অর্থাৎ এরকম আন্ডারলাইন করা হাইপার লিঙ্কড ওয়ার্ড থাকে, যেখানে ক্লিক করলে নেক্সট আরেকটা পেজ ওপেন হয়ে যায়, এবং সেখানে তোমরা আবার পড়তে পারবে। তো এই ওয়েবসাইট হচ্ছে এই যে বিভিন্ন পেজ, ওয়েব পেজগুলোকে, অর্থাৎ যেরকম বই পাতা হয়, বই পাতা নিয়ে একটা বই তৈরি হয়, তেমনি ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। যেমন ধরো উইকিপিডিয়া, তাই না? এরপরে ধরো উইকিপিডিয়ার পরে আরো যদি বলি, আহ, বিভিন্ন ব্লগ যেগুলো পড়া হয়, ব্লগ, ব্লগ স্পট যেগুলো রয়েছে ওগুলো। তো এগুলো কি হয় তোমরা লক্ষ্য করবে যে বিভিন্ন পেজ থাকে ওদের মধ্যে,
এবং প্রত্যেকটা পেজ কানেক্টেড থাকে। এমনটা নয় যে তুমি ক্লিক করলে একটা পেজে গেলে আর ফিরে আসতে পারছো না। তো প্রত্যেকটা কিন্তু হাইপার লিঙ্ক করা থাকে এবং এটাকে বলে হাইপার লিঙ্ক। তো এই ওয়েব পেজগুলো এবং যার মধ্যে রিলেটেড কন্টেন্ট আইডেন্টিফাই কমন ডোমেইন নেম পাবলিশড অন অ্যাটলিস্ট ওয়ান ওয়েব সার্ভার। অর্থাৎ কোনো একটা ওয়েব সার্ভারে যখন অনেকগুলো ওয়েব পেজ একসাথে কোনো একটা পার্টিকুলার কন্টেন্টের উপরে আপলোড করা থাকে সেটাকে বলা হচ্ছে ওয়েবসাইট। যেমন উইকিপিডিয়ার মধ্যে তোমরা সবসময় যা ডেটা পাবে সেগুলো সবই ডেটা ইনফরমেশন, ওর মধ্যে বিভিন্ন ইনফরমেশন থাকবে ওই নিয়ে। হয়তো তুমি যদি কখনো সার্চ করো ইউটিউবের যে ওয়েবসাইটটা রয়েছে ওখানে দেখবে সমস্ত ভিডিও, সব কিছুই তার ভিডিওর আকারে রয়েছে। একই রকমভাবে তুমি যদি বিভিন্ন মিউজিক ডাউনলোড করার যে ওয়েবসাইটগুলো রয়েছে ওখানে ক্লিক করো, তাহলে দেখবে ওখানে সব কিছুই হাইপার লিঙ্ক করা আছে এবং মিউজিক অ্যাড করা আছে। তুমি ওয়েবসাইটে ক্লিক করবে, মিউজিকে ঢুকলে ওখান থেকে আরেকটা মিউজিক, ওখান থেকে আরেকটা মিউজিক। তো এইভাবে ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো ওয়েব পেজকে নিয়ে গঠিত হওয়া একটা হাইপার লিঙ্ক কন্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি রয়েছে? ওয়েব পেজ। তাহলে আমরা আগেই আলোচনা করেছি যে ওয়েবসাইট হচ্ছে গিয়ে অনেকগুলো ওয়েব পেজকে নিয়ে তৈরি হওয়া একটা কন্টেন্ট। তাহলে এই ওয়েব পেজ জিনিসটা কি? না, ওয়েব পেজ ইজ এ হাইপার টেক্সট ডকুমেন্ট অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অর্থাৎ এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যে ডকুমেন্ট আছে, আচ্ছা তোমরা যদি আরো সোজা ভাষায় ধরো যে একটা বইয়ের পাতা, একটা বইয়ের পৃষ্ঠা, যেখানে কি হয় বিভিন্ন লেখা লেখা থাকে, বিভিন্ন একটা বইয়ের পাতাতে বিভিন্ন লেখা লেখা থাকে, বিভিন্ন ছবি থাকে, হ্যাঁ? তো তেমনি ওয়েব পেজটাও হচ্ছে একটা হাইপার লিঙ্ক ডকুমেন্ট, ওয়ার্ল্ড ডাব্লিউ তে রাখা একটা হাইপার লিঙ্ক ডকুমেন্ট। ডকুমেন্ট মানে জানো, ডকুমেন্ট আমরা আগেই আলোচনা করেছি, ডকুমেন্ট মানে যার মধ্যে বিভিন্ন ইনফরমেশন লেখা থাকে। তো এই ওয়েব সার্ভার ডেলিভার্স ওয়েব পেজ টু এ ইউজার অ্যান্ড ডিসপ্লেস দেম ইন এ ওয়েব ব্রাউজার। ইট কন্টেন্ট সেভারাল টাইপস অফ কোডস। এখানে বিভিন্ন ধরনের কোডস রয়েছে, সেটা পরের কথা। কিন্তু আহ, বিভিন্ন ওয়েব ব্রাউজারে গিয়ে যদি এটা সার্চ করা হয় তাহলে তোমরা এটা দেখতে পাবে। ধরো সাপোজ তুমি গুগলে একটা কোনো ওয়েব পেজ তৈরি করলে তোমার নামে, যে দীপক দীপক www.deepak.com। তো এখানে এই ওয়েবসাইটে সার্চ করলে দেখা গেল তুমি বিভিন্ন সময় ফটোগ্রাফির তোমার বিভিন্ন শখ রয়েছে, তুমি ফটোগ্রাফি করো। তো এই ফটোগ্রাফি তুমি কি করলে প্রথমে ধরো অনেকগুলো ফটোগ্রাফি ওখানে অ্যাড করলে, যে একটা একটা ক্যাটাগরি তৈরি করলে যে এখানে তুমি তোমার অ্যানিমেল কালেকশন রয়েছে, এখানে রয়েছে ফরেস্ট, তো এখানে রয়েছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, নেক্সট রয়েছে নেচার। ওকে, তখন অ্যানিমেলে ক্লিক করলে হয়তো সেখানে বাকি যে সমস্ত বিভিন্ন আলাদা যে সমস্ত প্রাণী রয়েছে তাদের আবার পেজ খুলে গেল। ফরেস্ট ক্লিক করলে তুমি যে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছো ওখানকার ছবি ক্লিক হলো, এবং সেখান থেকে হয়তো ফরেস্টে যখন ক্লিক করলে এখান থেকে হয়তো দেখা গেল তুমি কখনো হয়তো অ্যামাজন গেছিলে, ওটা একটা রয়েছে। হয়তো তারপর তুমি কোনো কোথাও একটা সুন্দরবন গেছো। তো এইভাবে যে দেখো একটা জায়গা থেকে পরপর কানেক্টেড হয়ে এরকম বিভিন্ন করা হয়, ওইটাকে বলা হয় ওয়েব পেজ। এবং এই ওয়েব পেজ, এতগুলো ওয়েব পেজকে নিয়েই তৈরি হয়ে যাচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা হচ্ছে কি তোমার নামের যে ওয়েবসাইট, যার ভেতরে এতগুলো ওয়েব পেজ রয়েছে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এটা। হ্যাঁ, আর যদি তোমরা এই জায়গাটা বুঝতে না পারো তোমরা কমেন্ট করে জানিও। আচ্ছা, দেখো তারই একটা এক্সাম্পল এখানে দিয়েছি, তোমরা প্রায় সকলেই এখনকার দিনে এটার সম্পর্কে অবহিত, যে ইনস্টাগ্রাম। এই ইনস্টাগ্রাম যে ওয়েবসাইটটা রয়েছে তার ওয়েব পেজটা মেনলি এরকম হয়ে থাকে। তুমি এখানে ক্লিক করলে আহ, এই যে চ্যানেলটা বা যে যে প্রোফাইলটা তোমরা দেখতে পাবে ক্লিক করলে, একই রকম ভাবে দেখো প্রত্যেকটা হাইপার লিঙ্ক করা থাকে, অর্থাৎ একটা ক্লিক করলে নেক্সট পেজ চলে যাচ্ছে, একটা ক্লিক করলে নেক্সট পেজ চলে যাচ্ছে। সিমিলারলি এটা উইকিপিডিয়া, তাই না? উইকিপিডিয়াতে তোমরা একই রকম ভাবে একটা জায়গা থেকে আরেক জায়গায়, উইকিপিডিয়া একটা ওয়েবসাইট যার ভেতরে দেখো হাইলাইটেড যে পোর্শনগুলো রয়েছে ওখানে তোমরা আহ, তোমরা এখানে দেখো হাইলাইট করলে এই যে দেখো হাইলাইটেড পোর্শনগুলো তোমরা গিয়ে দেখতে পাবে এবং পড়তে পারবে নির্দিষ্ট ডেটাগুলোকে, তাই না? তো উইকিপিডিয়ার ওয়েবসাইটটা এরকম থাকে। সিমিলারলি এটা রয়েছে ফেসবুক। ফেসবুকেও দেখো একই রকমভাবে একটা ওয়েবসাইট এবং এখানে প্রত্যেকটা পেজেস তারা হাইপার লিঙ্ক করা রয়েছে পার্টিকুলার কিছু পার্টিকুলার কিছু প্রোটোকলের মাধ্যমে। ওকে, আশা করি ক্লিয়ার হলো তোমাদের। তো ওয়েবসাইট, ওয়েব পেজ, এগুলোর সম্পর্কেও তোমাদের একটা বেসিক মোটামুটি আইডিয়া ক্লিয়ার হলো, এবং এগুলো ইন্টারনেটের, বিশেষ করে নেটের পরীক্ষার জন্য এগুলো তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার। নেক্সট নেক্সট রয়েছে এইচটিএমএল, অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ফুল ফর্ম এটা অবশ্যই জানতে হবে। এরপরে রয়েছে সিএসএস, কাস্কেডিং স্টাইল শিট, ওয়েবসাইটটাকে সুন্দর করে সাজাতে এই সিএসএস ফরম্যাট ইউজ করা হয়। জেএস হচ্ছে গিয়ে ফুল ফর্ম জাভাস্ক্রিপ্ট। ইউআরএল, ইউআরএলটা কি?
ইউআরএল হচ্ছে গিয়ে ফুল ফর্ম ইউনিফর্ম রিসোর্স লোকেটার। A URL is a address of a given unique resource on the web। অর্থাৎ যখন এই ইউআরএলটা তুমি ওয়েবসাইটে সার্চ করবে, তখন সার্চ করলেই কিন্তু এইরকম, যখন তুমি গুগল বা ওয়েবসাইটে গিয়ে যখন গুগলের অ্যাড্রেস বারে গিয়ে যখন সার্চ করবে, এরকম লিখলে যে https://google.com, ওকে, বা google.com, যখন এটা সার্চ হবে তখন এ কী করবে, যে পার্টিকুলার ওই গুগলের ওয়েবসাইটটাকে গিয়ে সার্চ করে নিয়ে এসে তোমাকে দিয়ে দিবে। তো এই ইউআরএল হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাড্রেস। যে তুমি ধরো ঘরে আছো, তোমার একটা পার্টিকুলার অ্যাড্রেস রয়েছে, তোমার গ্রাম রয়েছে, তোমার গ্রামের নাম, তোমার তুমি যে ডিস্ট্রিক্টে থাকো ওটা রয়েছে, তুমি কোনো পার্টিকুলার কোনো জেলায় থাকো, এরকম থাকে। তো তো একই রকমভাবে ইউআরএলও হচ্ছে ওই রকম একটা অ্যাড্রেস বা ইউনিফর্ম রিসোর্স লোকেটার, যেটা কি করে, যেটা বিভিন্ন ওয়েবসাইট খুঁজে আনতে এই ইউআরএল ব্যবহার করা হয়। এই ইউআরএল এ লিখে দিলেই তোমাদের যে পার্টিকুলার ওয়েবসাইট কিন্তু খুলে যাবে। ওকে, আচ্ছা, নেক্সট রয়েছে এইচটিটিপি। এই এইচটিটিপি কথার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এইচটিটিপিএস, যেটা এই যে ওয়েবসাইটের আগে, দেখো তুমি এক্ষুনি গুগলে গিয়ে সার্চ করো এবং উপরের অ্যাড্রেস বারে গিয়ে লক্ষ্য করবে যে এইরকম একটা এইচটিটিপিএস লেখাটা আসছে। কেন আসছে? তার কারণ হচ্ছে এইচটিটিপি আর এইচটিটিপিএস এর মধ্যে পার্থক্য, এটা একটু মোর সিকিওর ভার্সন, মোর সিকিওর, অর্থাৎ এই ওয়েবসাইটটা অনেকটা বেশি সিকিওর থাকবে, যার সামনে এস হিসেবে লেখা থাকবে। এইচটিটিপিও সিকিওর ভার্সন, বাট এইচটিটিপিএসটা মোর সিকিওর। বিশেষ করে দেখবে বিভিন্ন নেটের যে ওয়েবসাইট রয়েছে, বা ওয়েস্ট বেঙ্গল সেটের ওয়েবসাইট, বা বিভিন্ন গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে, এগুলো কিন্তু এইচটিটিপিএস ফরম্যাটে থাকে। তার কারণ ওগুলো অনেকটা বেশি সিকিওর। এগুলো তো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, তার কারণে এগুলো অনেকটা বেশি সিকিওর করা হয় এই সমস্ত প্রোটোকলের মাধ্যমে। নেক্সট কি রয়েছে? ডোমেইন নেম। ডোমেইন নেম খুব ইম্পর্ট্যান্ট। আর ডোমেইন নেম is an easy to remember name that associated with a physical IP address on the internet। ওকে, নেক্সট যাচ্ছি ইন্টারনেট প্রোটোকল। খুব গুরুত্বপূর্ণ। আইপির ফুল ফর্ম, এটা হচ্ছে এক ধরনের অ্যাড্রেস, যেটা প্রত্যেকটা ইজ দ্য ইউনিক আইডেন্টিফাইং নাম্বার অ্যাসাইন টু এভরি ডিভাইস কানেক্টেড টু ইন্টারনেট। তাহলে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস হচ্ছে, আমরা এই আইপি অ্যাড্রেসের সম্বন্ধে বিশদের পরে জানবো, এবং আইপি অ্যাড্রেস থেকে পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে। তো এই আইপি অ্যাড্রেসটা কি, সেটা যখন বিশদে আলোচনা করব তখন জানাবো। আমি আপাতত একটা বেসিক আইডিয়া দিয়ে রাখি, যে আমরা যখন যে ডিভাইস দিয়ে বিভিন্ন ইন্টারনেট অ্যাক্সেস করে থাকি, তখন প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকটা ডিভাইসের নির্দিষ্ট অ্যাড্রেস থাকে। তো একসাথে ধরো কোনো একটা পার্টিকুলার এরিয়াতে অনেকে ডিভাইসের সাথে কানেক্ট আছে। এবার প্রত্যেকে গুগলে গিয়ে কিছু একটা সার্চ করলো, প্রত্যেকে তিনজনই সার্চ করলো, কিন্তু প্রত্যেকে তাদের নিজস্ব ডেটা তাদের কাছে ঠিকঠাকভাবে ফিরে এলো। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই আইপি অ্যাড্রেসের কারণে। প্রত্যেকটা ডিভাইসের একটা আলাদা করে অ্যাড্রেস থাকে, যেটার নাম হচ্ছে আইপি অ্যাড্রেস। তুমি ইন্টারনেট কানেক্টেড হওয়ার সাথে সাথে তোমার ডিভাইসে একটা অ্যাড্রেস তৈরি হয়ে যায়। তো ওই জন্য যখন তুমি কিছু সার্চ করবে, তোমার এই সার্চটা এই অ্যাড্রেস বরাবর গুগলে পৌঁছবে, এবং গুগল থেকে আসা রেজাল্টটাও এই অ্যাড্রেস বরাবর তোমার কাছেই এসে পৌঁছবে। তো এই জন্য ইন্টারনেট প্রোটোকল খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা কারোর সাথে ক্ল্যাশ হয় না। ক্লিয়ার? এরপরে রয়েছে এফটিপি। এফটিপি কথার ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেটা ফুল ফর্ম হিসেবে তোমাদের অবশ্যই জানা দরকার, এবং একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা ট্রান্সফার করার জন্য মেনলি এটা ব্যবহার করা হয়। নেক্সট রয়েছে ডোমেইন এক্সটেনশন। ডোমেইন এক্সটেনশনটা কি? এই যে সাফিক্স, ডোমেইন এক্সটেনশনটা হচ্ছে এমন এক ধরনের সাফিক্স যেটা ওয়েব অ্যাড্রেসের শেষে ব্যবহার করা হয়। যেমন তোমরা লক্ষ্য করবে যে এই যে ডট কম, ওকে, ডট কম থাকে, ডট ইন, ডট এইউএস, তাই না, ডট ইউএসএ। তাহলে এগুলো হচ্ছে গিয়ে ডোমেন এক্সটেনশন। যে ডট ইন মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ার এই ওয়েবসাইটটা ইন্ডিয়ার। ডট ইউএস, ডট এইউএস এটা অস্ট্রেলিয়ার ওয়েবসাইট। ডট ইউএসএ এটা আমেরিকার ওয়েবসাইট। তো এইরকমভাবে ডট কম এটা একটা কমার্শিয়াল কোম্পানি। ওকে, তো এইভাবে কিন্তু ডোমেইন এক্সটেনশনটা থাকে। ওকে, আচ্ছা, নেক্সট। তো এই ছিল মোটামুটি করে বেশ কিছু ইন্টারনেট
কনসেপ্টস যেগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, বিগত কিছু বছরের পরীক্ষায় এই আইওটি থেকেও বেশ কিছু প্রশ্ন এসেছে। আইওটি কথার ফুল ফর্ম কি? ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস এই জিনিসটা কি না? ইন্টারনেট অফ থিংস এই ডেফিনেশনটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে দ্য টার্ম আইওটি বা ইন্টারনেট অফ থিংস রেফার্স টু দ্য কালেকটিভ নেটওয়ার্ক অর কানেক্টেড ডিভাইস। তাহলে কালেকটিভ নেটওয়ার্ক বলতে কি বোঝাচ্ছে? যে অনেকগুলো ডিভাইস যখন একসাথে কানেক্টেড থাকছে কোনো একটা ইন্টারনেট সিস্টেমে, ওকে, দ্যাট ফেসিলিটেটস কমিউনিকেশন বিটুইন ডিভাইসেস অ্যান্ড দ্য ক্লাউড অ্যাজ ওয়েল অ্যাজ বিটুইন দ্য ডিভাইস দেমসেলফ। এত কঠিন ডেফিনেশনে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র দেখো যে বলছে যখন সাপোজ ধরো তোমার কাছে আহ, তোমার কাছে ধরো কোনো একটা মোবাইল রয়েছে বা তোমার কাছে একটা ব্রডব্যান্ড কানেকশন রয়েছে। এই ব্রডব্যান্ড কানেকশনের সাথে তোমার ঘরের সিসিটিভি কানেক্টেড রয়েছে, তোমার অ্যাপেল ওয়াচটাও কানেক্ট রয়েছে, তোমার ঘরের যে স্মার্ট লাইট এখন হয়েছে ওটাও কানেক্টেড রয়েছে। এছাড়া সেখানে কখনো তোমার যে অ্যালেক্সা ওটাও কানেক্টেড রয়েছে। সেখান থেকে মোবাইল, সেখান থেকে ডেস্কটপ, সেখান থেকে ল্যাপটপ সব কানেক্টেড রয়েছে। ওকে, আচ্ছা, তো এই যে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে এই ইন্টারনেটের সাথে যতগুলো ডিভাইস কানেক্টেড রয়েছে, পেরিফেরাল ডিভাইস যতগুলো যুক্ত রয়েছে এগুলোকে বলা হচ্ছে ইন্টারনেট অফ থিংস। ওকে, তার মানে কোনো একটা পার্টিকুলার নেটওয়ার্কের সাথে যতগুলো আদার ডিভাইসেস কানেক্টেড থাকছে এবং তারা একটা কমিউনিকেশন সিস্টেম তৈরি করছে, একটা নেটওয়ার্কিং সিস্টেম তৈরি করছে, একটা চেন তৈরি করে ফেলেছে, তখন ওটা হয়ে যাচ্ছে ইন্টারনেট অফ থিংস। এবার এখনকার দিনে এই ইন্টারনেট অফ থিংসের ব্যবহার অনেক বেড়ে গেছে। তার কারণ কি? তার কারণ আমরা এখন লক্ষ্য করবো প্রত্যেকটা ডিভাইস কিন্তু এখন ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট হচ্ছে এবং যেটা আমরা যে কোনো জায়গায় যে কোনোভাবে ওটাকে কানেক্ট করতে পারছি। তোমার ঘরে এই ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমে সিসিটিভি ক্যামেরা কানেক্টেড, স্মার্ট লাইট কানেক্টেড, ফ্যান কানেক্টেড, এসি কানেক্টেড থাকছে, মোবাইলগুলো, ডেস্কটপগুলো কানেক্টেড থাকছে, রিং বেল, ডোর বেল সব কানেক্টেড থাকছে। সাপোজ এনিহাও তুমি ভুলে গিয়ে বাইরে বেরিয়ে গেছো, এখন এমন নতুন সিস্টেম তৈরি হচ্ছে যার ফলে তুমি বাইরে থেকেই এই যে ডিভাইসগুলোকে তুমি কানেক্ট করতে পারবে। হয়তো কোনো কারণে কোনো ডিভাইস অন থেকে গেছে, তুমি বাইরে থেকেও ওগুলোকে অন অফ করতে পারবে। তার কারণ কি? এই ইন্টারনেট অফ থিংসের মাধ্যমে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে। ওকে, আশা করি ইন্টারনেট এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো ব্যাপারটা, এবং এটা থেকে অনেকবারই প্রশ্ন এসেছিল পরীক্ষায়। ওকে, এখন হতে পারে এই টপিকটা একটু ওল্ডার হয়ে গেছে, বাট জেনে রাখা অবশ্যই জরুরি যে ইন্টারনেট অফ থিংস ব্যাপারটা কি। আচ্ছা, আমি তোমাদের আগেই বলেছিলাম যে এরপরে আইপি অ্যাড্রেসের সম্পর্কে আমরা বিশদে আলোচনা করব। তো এখানে দেখো যে আইপি অ্যাড্রেস যেটা বলছে কি যে অ্যান আইপি অ্যাড্রেস ইজ এ ইউনিক নিউমেরিক্যাল আইডেন্টিফায়ার assigned to each devices connected to a network, allowing it to communicate with other device over the internet. তাহলে কি বলতে চাইলো? দেখো, তো তোমরা চাইলে এই নোটগুলো তোমরা যে তোমাদের নোটবুক রয়েছে ওখানে লিখে নিতে পারো, বা তোমাদের যদি এই নোটটা চাও বা দরকার হয় তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে এটা ফরওয়ার্ড করে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। আচ্ছা, এই আইপি অ্যাড্রেসটা কি? আমি আগেই বলেছি আইপি অ্যাড্রেস হচ্ছে এক ধরনের অ্যাড্রেস, হোম অ্যাড্রেস। ডেফিনেশনে যেটা বলছে যে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস হচ্ছে একটা ইউনিক নিউমেরিক্যাল আইডেন্টিফায়ার। একটা ইউনিক মানে একদম আলাদা স্বতন্ত্র নাম্বার, একটা স্বতন্ত্র নাম্বার আইডেন্টিফায়ার। ওকে, যেটা প্রত্যেকটা ডিভাইস যখন নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে যায় তখন তার সাথে জয়েন্ট হয়ে যায়। যেমন সাপোজ তুমি তোমার ফোন নিয়ে তুমি বসে আছো, কোনো নেটওয়ার্ক, কোনো ইন্টারনেট কানেকশন নেই। তোমার ল্যাপটপ নিয়ে তুমি বসে আছো, তোমার ডেস্কটপ নিয়ে তুমি বসে আছো, কিন্তু কোনো কানেকশন নেই। তোমার ঘরে একটা ওয়াইফাই ব্রডব্যান্ডও রয়েছে। এবার হলো কি, তুমি চট করে নেটটা অন করতেই এই রাউটারটা কানেক্ট হয়ে গেল, প্রত্যেকটা ডিভাইসে প্রত্যেকটা কানেক্ট হয়ে গেল। যখন কানেক্ট হয়ে গেল, এই যে মোবাইলটা ছিল না, এর একটা অ্যাড্রেস তৈরি হয়ে গেল এইরকম নামে। দেখো, এইরকম একটা অ্যাড্রেস এই নামে তৈরি হয়ে গেল। একই রকমভাবে এই ডিভাইসেও কানেক্ট হয়ে গেল, এটাও একটা ডিভাইস তার অ্যাড্রেস তৈরি করে নিল, এবং প্রত্যেকটা অ্যাড্রেস কিন্তু আলাদা। দেখো, প্রত্যেকটা অ্যাড্রেস কিন্তু আলাদা হলো, যেটা আমরা দেখতে পাই না, বাট ওদের ভেতরে এইভাবে ফাংশনটা কাজ করে। তাহলে এই অ্যাড্রেসটা হয়ে গেল ওর আইপি অ্যাড্রেস। যেমন ধরো কোনো একটা শহরের মধ্যে রাম, শ্যাম, যদু একটা শহরে বাস করছে। তারা
একটা গ্রামে বাস করে বা একটা শহরে বাস করে, কিন্তু তারা প্রত্যেকে আলাদা ঘরে থাকে। ওকে, হয়তো কোনো একটা চিঠি দূর দূরান্ত থেকে এলো, এই চিঠিটা হয়তো রামের অ্যাড্রেসে এসছে, তাহলে হয়তো এরকমভাবে এলো যে তাদের যে কলোনি রয়েছে ওই কলোনিতে 2A রামের ঘর, 3A শ্যামের ঘর, 3B আর একজন কারোর ঘর। তো যখন স্যামের কাছে এই ডেটাটা, হয়তো কোনো চিঠি যেটা এলো সেটা শুধু স্যামের কাছেই আসবে, কি করে? সে নিশ্চয়ই 2A তে যাবে না, সে তখন 3A তে এসে যোগাযোগ করবে। তো সিমিলারলি এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখো প্রত্যেকটার কিন্তু আলাদা করে অ্যাড্রেস অলরেডি দিয়ে দিয়েছে। যখন এই ল্যাপটপ থেকে কোনো ডেটা কেউ সার্চ করছে কোনো একজন, তখন সেটা গেল ইন্টারনেটে, ওয়েবে গেল অর্থাৎ ব্রাউজারে গেল এবং সার্ভারে গিয়ে সেখান থেকে সেটা আবার সেম একই অ্যাড্রেসেই ফিরে এলো। এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে এইরকম এক ধরনের একটা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, ইউনিক, এটা প্রত্যেকের কিন্তু ইউনিক হয়। আর এই প্রত্যেকের ইউনিক হওয়ার কারণেই এই ডেটা কখনো কারোর সাথে ক্ল্যাশ করে না। ওকে, তাহলে আমি ডেফিনেশনটা আবার বলছি, যে ইজ এ ইউনিক নিউমেরিক্যাল আইডেন্টিফায়ার অ্যাসাইন টু ইচ ডিভাইস, প্রত্যেকটা ডিভাইসের সাথে দেওয়া হয় যখন কানেক্টেড টু ইন নেটওয়ার্ক, যখন নেটওয়ার্কের সাথে কানেক্ট হয় তখন গিয়ে এইরকম একটা অ্যাড্রেস তৈরি হয়ে যায় ওদের। ওকে, তো অ্যালাউইং টু কমিউনিকেট উইথ আদার ডিভাইসেস ওভার দ্য ইন্টারনেট, ইন্টারনেটের উপরে কমিউনিকেশন করার জন্য মেনলি এই আইপি অ্যাড্রেসটা তৈরি হয়। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। আচ্ছা, এই আইপি অ্যাড্রেসের বিভিন্ন ভাগ রয়েছে, যেটাকে IPv4 অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 বলা হয়। আরেকটা রয়েছে IPv6, যেটা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। ওকে, এগুলো সম্পর্কে তোমরা একটু জেনে নাও। যেখানে বলছে যে দেখো, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4-এ এটা হচ্ছে গিয়ে 32 বিট অ্যাড্রেস, ভার্সন 4। ওকে, আর যেটা ডেসিমেল নাম্বারে মেনে লেখা হয়, এবং তার যে অ্যাড্রেসটা এটা তোমরা লক্ষ্য করবে যে এখানে ডট দিয়ে সেপারেট করা থাকে, ঠিক এইরকম হবে 192.168.1.1, এবং এগুলো ডেসিমেল নাম্বার দিয়ে তাদেরকে বোঝানো হয়, ডেসিমেল নাম্বার দিয়ে মিলিয়ে তাদেরকে বোঝানো হচ্ছে। ওকে, আর এটা সবসময় IPv4 যেটা রয়েছে ওটা সবসময় কিন্তু 32 বিট অ্যাড্রেসে হবে, 32 বিট। খুব ইম্পর্টেন্ট এগুলো, নেটের এক্সামে এই প্রশ্নগুলো এসে থাকে এবং এটা সবসময় কনফিউজিং হয়। IPv4 যেটা রয়েছে, দেখো এখানে পাশের চিত্রে বা ছবিতে দেখতে পাবে এরকম, যে এটা হচ্ছে অ্যাড্রেস, প্রত্যেকটা অ্যাড্রেস এরকম একটা ডট ডট দিয়ে সেপারেট করা থাকে, এবং ডেসিমেল নাম্বারে তাদের নাম্বারটা তৈরি হয়। এবং এই যে আমরা কি বলি যে দেখো, উম, এই যে এটা, এই যে নাম্বারটা ডেসিমেল নাম্বারটা, এই ডেসিমেল নাম্বারটার যে বাইনারি কোডটা রয়েছে তা হচ্ছে এইটা, এইটা। তো এই 8 বিট, 8 বিট, প্রত্যেকটা 8 বিটের এই তৈরি এই নাম্বারগুলো, যেগুলোকে একসাথে 32 বিটস হচ্ছে। খুব ভালো করে মনে রাখতে হবে, IPv4 32 বিট অ্যাড্রেস নিয়ে তৈরি হয়, সবসময় ডেসিমেল নাম্বারে থাকে, এবং যেটা সেপারেট করা থাকে ডট দিয়ে। এবার পার্থক্য হচ্ছে যে দেখো IPv4টা কি, এখনকার দিনে যেটা আমরা আগে আলোচনা করলাম যে আইপি অ্যাড্রেসটা কি, যখন কোনো একটা ডিভাইস কানেক্ট হচ্ছে তখন এই অ্যাড্রেসটা তৈরি হচ্ছে, আপনা আপনি এই অ্যাড্রেসটা তৈরি হচ্ছে। তো তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, এখনকার দিনে কি পরিমাণ ইউজার, প্রত্যেকটা ইউজারের হয়তো 2 থেকে 3 থেকে 4টে ডিভাইস নিজস্ব রয়েছে, তাই না? হয়তো তোমার কাছেই হয়তো একটা মোবাইল ফোন বা দুটো মোবাইল ফোন, একটা ল্যাপটপ, একটা ট্যাব, এবং সো অন আরও কিছু ডিভাইস তোমার কাছে রয়েছে, 4টা থেকে 5টা হয়তো ইন্টারনেট কানেক্টেড ডিভাইস তোমার কাছে রয়েছে। প্রত্যেকটা যখনই এই ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে তাদের আইপি অ্যাড্রেস তৈরি হয়ে যাচ্ছে। তো এইরকম গোটা পৃথিবীতে কত লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকে এইরকম এতগুলো করে আইপি অ্যাড্রেস তৈরি হচ্ছে। তো এবার রিসেন্ট এই আপগ্রেডেশনের জন্য রিসেন্ট এটাকে IPv6-এ কনভার্ট করা হয়েছে। আগে IPv4-এ হয়ে যেত। ওকে, প্রত্যেকের যে অ্যাড্রেস তৈরি হয়ে যেত, কিন্তু এখন সেটা বেড়ে আরও একটু আপগ্রেড হয়েছে, কারণ ইউজার এত বেড়েছে তাই কারণ। এই IPv6টা কি, এই ভার্সন 6-এ আমরা লক্ষ্য করছি 128 বিটের অ্যাড্রেস, যেগুলো হেক্সাডেসিমেল ফরম্যাটে থাকে। তো তোমরা হয়তো ডেসিমেল, হেক্সাডেসিমেল এই ব্যাপারগুলো নিয়ে জানবে না, আমরা এর পরে পরে এই ক্লাসগুলো আপলোড করব। আর যদি এটা হয়তো অনেকদিন পরে তোমরা দেখে থাকো তাহলে হয়তো এখন তোমরা দেখতে পেয়ে যাবে যে বাইনারি থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল কিভাবে কনভার্ট করা হচ্ছে, সেই ভিডিওগুলোও ইতিমধ্যে চ্যানেলে প্লেলিস্টে
আপলোড করা রয়েছে। তো এই হেক্সাডেসিমেল, ডেসিমেল এগুলো কিন্তু আইসিটি করতে গেলে অবশ্যই জানতে হবে। দেখো, তো IPv6 যেটা রয়েছে ওটা কোলন দিয়ে ভাগ করা থাকে। দেখো এখানে এই যে ভাগটা রয়েছে, এদের মধ্যে একটা কোলন থাকে। ওকে, এবারে এই জিনিসটা দেখো, যেটা এই 108 বিট অ্যাড্রেস যেটা তৈরি হচ্ছে, তাহলে IPv4 এ যত ধরনের অ্যাড্রেস তৈরি হতে পারে, সব কোটি কোটি অ্যাড্রেস তৈরি হওয়ার পরে IPv6 এর দরকার হয়। এবং এই IPv6 এর যখন একবার অ্যাড্রেসটা দেখো, তার মানে এইখান থেকে সে কত কোটি অ্যাড্রেস এখান থেকে বের করতে পারবে, এবং প্রত্যেকটা আলাদা ডিভাইসকে আলাদাভাবে তার নাম্বার, অ্যাড্রেস এখান থেকে দিতে পারবে। তাই IPv6 ব্যবহার করা হয়। ওকে, তো এই ছিল মোটামুটি করে আইপি অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেসের বিভিন্ন ভাগ। পরীক্ষায় একবার প্রশ্ন এসেছিল যে এই IPv4 যেটা 32 বিট, ওকে, এই IPv4 যেটা যেটার থেকে IPv6 কত বিট বেশি, কত গুণ বেশি। তাহলে এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে পারবো 128 বিট, তাই না? তাহলে 4 গুণ বেশি। তো প্রশ্নটা ছিল এরকম যে আইপিভি সিক্স যেটা রয়েছে ওটা IPv4 এর থেকে কত গুণ বেশি। তখন তোমাদেরকে এটা বলতে হবে 4 গুণ বেশি। ওকে, ক্লিয়ার? এটা পরীক্ষা এসেছিল। আশা করি আইপি অ্যাড্রেসের সম্পর্কেও তোমাদের মোটামুটি একটা বেসিক আইডিয়া ক্লিয়ার হলো। এরপরে রয়েছে আইপি অ্যাড্রেসের মতো ম্যাক অ্যাড্রেস। এবং এই ম্যাক অ্যাড্রেস আমি গতবারে কিছুক্ষণ আগেই তোমাদের বলেছি। তো তোমাদের মনে হয়তো একটা কনফিউশন থাকতেই পারে যে এই ম্যাক অ্যাড্রেসটা আবার কি। তো আইপি অ্যাড্রেসটাই তোমরা পেলে যে যখন কোনো ডিভাইস ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে তখন তার মধ্যে একটা অ্যাড্রেস তৈরি হয়ে যাচ্ছে। এবারে হচ্ছে গিয়ে ম্যাক অ্যাড্রেস। ফুল ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতিবারে পরীক্ষায় প্রশ্ন করে যে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। ম্যাক অ্যাড্রেস কথার অর্থ হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। ওকে, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। তো এই ম্যাক অ্যাড্রেসটা কি, যে এটাও একটা ইউনিক নাম্বার যেটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের উপরে দেওয়া থাকে। এনআইসি কার্ড। এনআইসি কার্ড মানে কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে আমাদের ফোনে যে নেটওয়ার্ক হয় বা নেটওয়ার্ক আসে, তোমরা দেখবে যে নেটওয়ার্কের সিগন্যালগুলো আসে, সেটা কি করে নিয়ে আসে, তার কারণ হচ্ছে ওই ডিভাইসের ভেতরে একটা নেটওয়ার্কের চিপ ইনসার্ট করা থাকে, যার ফলে এইরকম একটা নেটওয়ার্কটা আমাদের কাছে এসে পৌঁছয়। তো এই ম্যাক অ্যাড্রেস হচ্ছে একটা এইরকম অ্যাড্রেস যেটা এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের সাথে অ্যাটাচড করা থাকে। ঠিক যেরকম আইপি অ্যাড্রেস হুইচ ক্যান চেঞ্জ বেসড অন দ্য নেটওয়ার্ক। যেমন নেটওয়ার্ক বারবার তুমি যখন চেঞ্জ করো, হয়তো তুমি আজকে এক্ষুনি জিওর সাথে কানেক্ট হলে, তখন তোমার একটা অ্যাড্রেস হয়ে গেল। তুমি যখন ভোডাফোনের কোনো ডেটা কানেক্ট করবে বা এই মুহূর্তে অন্য কোনো কানেকশন তুমি নিবে, তখন ওর অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট ম্যাকের ক্ষেত্রে ম্যাক অ্যাড্রেস জিনিসটা কি, ম্যাক কিন্তু ওরকম নয়। ম্যাক হচ্ছে তোমার, তুমি যখন যে ডিভাইসটা ব্যবহার করছো ওই ডিভাইসের পার্টিকুলার একটা নাম্বার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই ওই ম্যানুফ্যাকচারের তরফ থেকে দেওয়া থাকে। খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে ম্যাকটা কি বলছে আমি আবার বলছি পরিষ্কার করে ভালো করে, ডবল। ম্যাক অ্যাড্রেস হচ্ছে এই যে ইউনিক আইডেন্টিফায়ার অ্যাসাইন্ড টু নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তোমার যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের সাথে একসাথে অ্যাসাইন করা থাকে, যার কাজ হচ্ছে আনলাইক আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে কি হচ্ছিল, ও যখন নেটওয়ার্ক চেঞ্জ করছে তার অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট ম্যাক অ্যাড্রেস সবসময় ফিক্সড থাকে। এটা ডিভাইসের যে ম্যানুফ্যাকচারার রয়েছে, অর্থাৎ যে ডিভাইসটা যে তৈরি করছে তার মাধ্যমেই দেওয়া হয়ে থাকে। ওকে, এটা 48 বিট হয়ে থাকে, 48 বিট অ্যাড্রেস, এবং যেটা হেক্সাডেসিমেল দিয়ে বর্ণনা করা হয়, এবং কোলন এবং হাইপেন দিয়ে এটাকে বোঝানো হয়ে থাকে এই ম্যাক অ্যাড্রেস। এবার এই ম্যাক অ্যাড্রেস তোমরা পাবে কোথায়? যদি তোমাদের ধরো তোমাদের মধ্যে কেউ হয়তো অ্যান্ড্রয়েড, তোমাদের মধ্যে হয়তো কেউ বর্তমানে আইওএস ইউজ করছো, তাহলে তোমরা লক্ষ্য করবে যে অ্যাপেলের হয়তো কোনো ফোন ইউজ করছো, তাহলে লক্ষ্য করবে এখানে তোমরা যে সেটিং আছে ওই সেটিংসে যাবে। সেটিংস থেকে গিয়ে নেক্সট তোমরা লক্ষ্য করবে যে জেনারেল অপশানে যাবে। সেটিংসে গিয়ে ওখানকার জেনারেল অপশানে ঢুকবে। জেনারেল অপশানে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে যাবে, অ্যাবাউট। এই অ্যাবাউট সেটিংয়ে গিয়ে জেনারেল থেকে অ্যাবাউটে গেলে লক্ষ্য করবে যে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস।
এইটা এইটা যখন তুমি ক্লিক করলে দেখতে পাবে যে একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে। এই অ্যাড্রেসটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। এটা তোমার ডিভাইসের অ্যাড্রেস। তার কারণ যখন এই অ্যাপেল বা এই যে ফোনটা তোমার তৈরি হয়েছে তখন থেকে এই ডিভাইসটা, এই প্রত্যেকটা ডিভাইসে তো আলাদা আলাদা নাম্বার থাকে, যেরকম আমাদের প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আলাদা হয়, ঠিক সিমিলারলি প্রত্যেকটা ডিভাইসের এই এই অ্যাড্রেসটা আলাদা হয়। এটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। সিমিলারলি তোমরা যদি দেখো, ধরো এটা একটা দেখালাম আমি তোমাকে, অ্যাপেলের কোনো অ্যাপেলের যে মোবাইলগুলো হয় ওইগুলো। নেক্সট দেখো, এটা হচ্ছে একটা এক্সটেন্ডার। এইটা কি না, এইটা হচ্ছে গিয়ে একটা যে বিভিন্ন রাউটার থাকে না, ওই রাউটারের পেছনে তোমাদের যদি কোনো রাউটার থাকে তাহলে এরকম দেখতে পাবে যে ম্যাক অ্যাড্রেস বলে লেখা আছে, ম্যাক। অর্থাৎ এই ডিভাইসটা যে টিপি লিঙ্ক কোম্পানি তৈরি করেছে তারা এর যে অ্যাড্রেসটা একটা এখানে দিয়ে দিয়েছে। অর্থাৎ এর একটা যে আইডেন্টিফাইড নাম্বার রয়েছে, পার্টিকুলার নাম্বার, এটা কখনো চেঞ্জ হয় না, এটা তার এখানে দেওয়া রয়েছে। ওকে। সিমিলারলি তোমাদের যাদের এবারে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে তারাও সার্চ করতে পারবে, মোবাইলের ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস সার্চ করলেই অ্যাবাউট সেকশনে গিয়ে তোমরা এই ম্যাক অ্যাড্রেসটা দেখতে পাবে, এবং এটা কখনো কিন্তু চেঞ্জ হবে না। দেখো তার উপরে আইপি অ্যাড্রেস রয়েছে, এই আইপি অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়। এখন তুমি কোনো একটা ইন্টারনেট কানেকশন নিয়েছো, তখন এটা একটা আছে, বাট কিছুক্ষণ পরে যখন আরেকটা কানেকশন নেবে তখন এই অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তোমাদের ভেতরে হয়তো অনেকেরই তোমাদের ঘরের অনেকেরই দেখবে যে তোমাদের আহ, বিভিন্ন টিভি, স্মার্ট টিভি রয়েছে। তো এই স্মার্ট টিভিতে একটা ম্যাক অ্যাড্রেস থাকে। ওকে। সেই স্মার্ট সিস্টেম ইনফোতে গেলে তোমরা এই ম্যাক অ্যাড্রেসটা লক্ষ্য করতে পারবে, যেখানে তোমরা এইভাবে এই ম্যাক অ্যাড্রেসটাকে দেখতে পাবে। দেখো এই যে ম্যাক অ্যাড্রেসের এতটা অবধি একই পর্যন্ত, তার মানে এই ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে কিন্তু এইটাই। অর্থাৎ এই ডিভাইসটা যখন তৈরি হয়েছিল, এই রোকু প্রিমিয়ার ধরো এই কোম্পানি থেকেই এদের যে পার্টিকুলার অ্যাড্রেসটা দিয়েছিল এটা কিন্তু এইটাই। বাকি যখন ইথারনেট বা ওয়াইফাই কানেক্ট হচ্ছে তখন তার পার্টিকুলার অনুযায়ী এটা চেঞ্জ হচ্ছে, বাট এই ম্যাক অ্যাড্রেসটা কিন্তু সবসময় একই থাকে। ওকে। আচ্ছা, তাহলে বোঝা গেল ম্যাক অ্যাড্রেসটা কি খুব গুরুত্বপূর্ণ। ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, এগুলো অবশ্যই তোমাদেরকে এর কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ওকে। পরে এমসিকিউ যখন আমরা প্র্যাকটিস করব তখন আমি যদি এরকম কোনো প্রশ্ন পাই আমি ডেফিনেটলি তোমাদের সাথে আরও বিস্তারে আলোচনা করব। এরপরে কি রয়েছে, এরপর আরেকটা কনসেপ্ট ইন্টারনেট রিলেটেড, যেটা বলছে ভিওআইপি প্রসেস। ভিওআইপি কি? ফুল ফর্ম বলছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। তোমরা দেখে থাকবে আগে 2G মোবাইল হতো। 2G মোবাইল, ছোট্ট এরকম মোবাইলটা হতো, যেখানে একটা সিম দেওয়া থাকতো এবং বিভিন্ন নাম্বার ডায়াল কল থাকতো এবং কল করা যেত। ওকে। ওকে, এইভাবে কল করা যেত। 2G ফোন, এরপরে এলো 3G ফোন। তো এই 2G ফোনগুলোতে যখন কল করা হতো তখন শুধু কলটাই করা যেত। তুমি কাউকে কল করলে শুধু কলই করতে পারতে বা শুধুমাত্র ফোনে কথা বলা যেত। তো এইটা যখন 3G বা 4G যখন কানেকশন এলো, 3G বা 4G যখন কানেকশন এলো, এইটা চেঞ্জ হয়ে গেল ভিওআইপি বা তোমরা ভোল্টি। এটা লক্ষ্য করবে ফোনের নেটওয়ার্ক কানেকশনের পাশে লেখা থাকে ভোল্টি। এই ভিওআইপি জিনিসটা কি? এই টার্মসটা খুব গুরুত্বপূর্ণ, জানতে হবে। বলছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। একদম সোজা কথা যদি বলা হয়, ইন্টারনেটের মাধ্যমে যখন তুমি কল করতে পারছো। যখন ওই ছোট ফোনগুলো ছিল তখন কিন্তু ইন্টারনেটের মাধ্যমে কল করা যেত না। কল করলে যদি নেটওয়ার্ক না পেলো তাহলে কল কেটে গেল, কল ডিসকানেক্ট হলো, ফ্ল্যাকচুয়েট করলো। বাট এখন এখন এই সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে গেছে। কীরকম করে? ভিওআইপির মাধ্যমে। আমরা এখন যখন কল করছি ফোনের ওয়াইফাই অন করে দিলে ওটা ফোনের ইন্টারনেটের মাধ্যমে কলটা হয়ে যাচ্ছে। অর্থাৎ যে সমস্ত জায়গায় তোমার ঘরের মধ্যে, রুমের মধ্যে বিভিন্ন জায়গাতে দেখবে অনেক সময় ওয়াইফাই যে মোবাইলের যে নেটওয়ার্ক কভারেজ পায় না, কিন্তু তোমার ওয়াইফাইয়ের মাধ্যমে ওটা ট্রান্সফার হয়ে গিয়ে ভয়েসটা ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে তুমি কল করতে পারছো। ওকে। আচ্ছা, তো এটা যে ফুল ফর্মটা রয়েছে এটা বলছে যে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এটা কি? এই যে টেকনোলজি, এটা এমন এক ধরনের টেকনোলজি দ্যাট এনেবল ভয়েস কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া সেশন ওভার দ্য ইন্টারনেট। অর্থাৎ ইন্টারনেট ইউজ করে আমরা যখন ভয়েস কল করতে পারছি, ভিডিও কল করতে পারছি, কিন্তু সেটা টোটালি ইন্টারনেটের উপর ডিপেন্ড করে, তখনই ওটা হয়ে যাচ্ছে ভিওআইপি। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল করে থাকি, তাহলে আমরা কল করছি, কথা বলতে পারছি, ডেটার ট্রান্সমিশন হচ্ছে, মাল্টিমিডিয়া ট্রান্সমিশন হচ্ছে,
কমিউনিকেশন হচ্ছে কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটের মাধ্যমেই আমাদের ডেটাটা চলে আসছে। ওকে, ইনস্টিড অফ ইউজিং ট্রেডিশনাল ফোন লাইন, যেমনটা আগেকার দিনে ফোন লাইনে হতো সেরকমটা না, এটা কি হচ্ছে? ভিওআইপি, অর্থাৎ এই যে সিস্টেমটা, এই প্রোটোকলটা যেটা এখন নতুন, ধরো এই যে সিস্টেমটার মাধ্যমে ভয়েসটা, ভয়েস সিগন্যাল যেটা ডিজিটালি ডেটা প্যাকেটে পরিণত হচ্ছে এবং ইন্টারনেটের মাধ্যমে ওটা চলে যাচ্ছে। তো আমি এটা বারবারই তোমাদেরকে বলছি যে জিনিসটা যখন টু জি ইন্টারনেট যখন ছিল তখন সেখানকার যে ডেটাটা ট্রান্সমিট হতো মোবাইল ফোন থেকে সেল টাওয়ারে, সেল টাওয়ার যে থাকে পাশে, সেল টাওয়ারে চলে যেত এবং ওখান থেকে ডেটা আবার এখানে আসতো। ওকে, এখন এই কানেকশনটা বা এই ভিওআইপি নতুন টেকনোলজির মাধ্যমে হচ্ছে কি যে, দেখো, কোনো একটা ওয়াইফাই বা ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড রয়েছে এবং প্রত্যেকটা ডিভাইসে যারা ক্লায়েন্ট ইউজার রয়েছে তারা ভিডিও কল করার সময় বা কল করার সময় তারা কিন্তু ডেটাটাকে ইউজ করে, ফোনের বা যে ওয়াইফাই ডেটাটাকে ইউজ করে তারা মেনলি অনায়াসে কমিউনিকেট করতে পারছে। ওকে, তো এই সিস্টেমটাকে বলা হয় ভিওআইপি। পরীক্ষায় ফুল ফর্ম এসেছিল যে ভোল্টি। ভোল্টি কথার ফুল ফর্ম কি? ভোল্টি কথার ফুল ফর্ম হচ্ছে ভয়েস ওভার লং টার্ম রেভলিউশন। তোমরা যদি জিও সিম ইউজ করো বা এয়ারটেল সিম ইউজ করো তাহলে দেখবে যে তোমাদের নেটওয়ার্ক বার যেটা রয়েছে ওইখানে মেনলি এরকম ভোল্টি বলে লেখা থাকে। ওকে, জিও ভোল্টি বলে লেখা থাকে। তো এই ভোল্টি কথার অর্থ যে তুমি ওই ওই প্রোটোকলের মাধ্যমে ভিডিও কলের সাথে সাথে তোমার যে ডেটা কমিউনিকেশনটা তোমার কিন্তু এই ইন্টারনেটের মাধ্যমে, অর্থাৎ কলটা কিন্তু তোমার ইন্টারনেটের মাধ্যমেও ট্রান্সফার হতে পারে। ওকে, আচ্ছা, ক্লিয়ার হলো। নেক্সট নেক্সট রয়েছে ওয়াইফাই। তো বর্তমান এখনকার দিনে বিশেষ করে নেট, ইন্টারনেট, ডাটা এবং এই ওয়াইফাই ছাড়া আমরা এক বিন্দু চলতে পারবো না, তাই না? তো এই ওয়াইফাই জিনিসটা কি? যার ফুল ফর্ম হচ্ছে ওয়্যারলেস ফাইডেলিটি, যেটা হয়তো তোমরা অনেকেই জানো না। ওয়্যারলেস ফাইডেলিটি, এটাও ফুল ফর্ম আছে পরীক্ষার জন্য। তো এটা এমন এক ধরনের টেকনোলজি যেটা কি করছে, দ্যাট অ্যালাউ ডিভাইসেস টু কানেক্ট টু দ্য ইন্টারনেট, যেটা ইন্টারনেট কানেক্ট হচ্ছে অর লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট হচ্ছে এবং সেটা ওয়্যারলেসলি রেডিও ওয়েভ ট্রান্সমিট করে দিচ্ছে। তো আমরা কিছুক্ষণ আগে রাউটারের সম্পর্কে দেখেছি, রাউটারের সম্পর্কে বিশদে জানলাম। আহ, ওখানে তোমরা দেখেছিলে যে ওই রাউটারের মধ্যে এরকম কিছু সিগন্যাল ব্যান্ড রয়েছে। তো এই রাউটার তোমাদের যাদের ঘরে আছে তোমরা লক্ষ্য করবে যে একটা লাইন, এটা তোমাদের রাউটারে এসে কানেকশন নিয়েছে। তো এই লাইনটা যে শুধু এনে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ঘরে কোনো ওয়াইফাই চলবে না বা কোনো ওয়াইফাই আছে বলেও বোঝা যাবে না। এই রাউটারটা আছে বলেও বা এই ওয়াইফাই কানেকশনটা আছে যেটা, এটা এই রাউটারের মাধ্যমে কি হয়ে যায়? ওয়্যারলেস হয়ে যায়, কানেকশনটা ওয়্যারলেস হয়ে যায়। তখন তুমি মোবাইলের ওয়াইফাই খুললেই দেখবে যে এই নামের যে ওয়াইফাইটা এখানে চলে আসছে। তো এই ওয়াইফাইটাকে বলা হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। ওকে, অর্থাৎ যে ডাটাটা ল্যানের মাধ্যমে, ল্যান কেবলের মাধ্যমে ঘরে আসছে সেটা রেডিও ওয়েভের মাধ্যমে ডাটা ট্রান্সফারের জন্য রেডি হয়ে যায়। এখন নেটের পরীক্ষায় ওয়াইফাই 6, ওয়াইফাই 5, 4, 3, 2, এই 6 এবং 5 থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকছে। তো তোমরা চাইলে এই টেবিলটা একটু দেখে রাখতে পারো, এই দুটো জায়গা শুধুমাত্র, যেটা মেনলি যদি তোমাদের পরীক্ষায় কখনো এসে থাকে তাহলে এটা একটা বুঝতে সুবিধা হবে। এই যে ওয়াইফাই যে আইইই স্ট্যান্ডার্ড, আই ট্রিপল ই, এটা হচ্ছে আইপিইর ওয়াইফাইয়ের একটা স্ট্যান্ডার্ড। এটার ফুল ফর্মটা তোমরা অবশ্যই, এটা তোমরা যদি জানো তাহলে এটাকে কমেন্ট করে জানাবে। আর এই ফুল ফর্মটা কিন্তু জানা খুবই জরুরি, বিশেষ করে ওয়াইফাইয়ের ক্ষেত্রে, কারণ এখান থেকে রিসেন্ট কিছু প্রশ্ন পরীক্ষার প্রশ্নে দেখা যাচ্ছে। নেক্সট রয়েছে ব্লুটুথ, বা এটাও এক ধরনের শর্ট রেঞ্জ ওয়্যারলেস টেকনোলজি। এটার সম্পর্কে তোমরা সকলেই জানো যে খুব কাছাকাছি যখন ডেটা ট্রান্সমিট করা হয়, সেটা ডেটা ট্রান্সমিট করার জন্য কাছাকাছি কোনো ডিভাইসের মাধ্যমে, তখন আমরা এই ব্লুটুথটা ব্যবহার করে থাকি। তো যেটা ইউজিং মেনলি প্যান টিপিক্যালি ফর পেরিফেরালস লাইক হেডফোন, কিবোর্ড, মাইস। তো হেডফোন, কিবোর্ড এবং মাইসের ভেতরে যখন কানেকশন, অর্থাৎ কাছাকাছি থাকা কোনো ডিভাইসের মাধ্যমে আমরা কাজ করতে চাই তখন এই ব্লুটুথ সিস্টেমটা ব্যবহার করা হচ্ছে। তো তুলনামূলকভাবে ইট হ্যাজ এ শর্টার রেঞ্জ, এর যে রেঞ্জটা এটা খুব ছোট, খুব অল্প। অফার্স লো ডেটা ট্রান্সফার, এর মাধ্যমে খুব কম পরিমাণ ডাটা ট্রান্সফার হয়। বাট কম্পেয়ার টু ওয়াইফাইয়ের সাথে তুলনা করা হয় যদি, সেটার থেকে এটা কিন্তু কম ডাটা ট্রান্সফার হয়।
এবং এটা খুব কম ছোট্ট শর্ট এরিয়ার ভিতরে এটা কানেক্ট করা হয়, যেখানে ওয়াইফাই অনুমান করা যেতে পারে যে 100 থেকে 300 মিটারের ভেতরে এই রেঞ্জটা থাকে ওয়াইফাইয়ের। বাট এই ব্লুটুথের রেঞ্জটা কিন্তু তার থেকে খুব তুলনামূলকভাবে কম হয়। বাকি ওয়্যারলেস এবং ব্লুটুথের সম্পর্কে আশা করি তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হলো। নেক্সট যে কনসেপ্টটা রয়েছে, যেটা আমরা মোটামুটি করে সবসময় শুনছি, যে ক্লাউড স্টোরেজ। এই ক্লাউড স্টোরেজটা কি? ক্লাউড বলতে তোমরা বলছো, তোমরা হয়তো আবার এখানে মেক ভেবে নিও না। ওকে, ক্লাউড স্টোরেজ বলতে, ক্লাউড স্টোরেজ এখন এটার সম্পর্কে তোমরা অনেকেই অবগত, তার কারণ গুগল জেমিনাই যে সাবস্ক্রিপশন নেওয়া হচ্ছে, ওখানে ওরা বলছে যে 1 TB অবধি ওরা স্টোরেজ দিচ্ছে, তাই তো? তো এই যে স্টোরেজটা দিচ্ছে, বা জিও ক্লাউড, হ্যাঁ দেখো এখানে বিভিন্ন ক্লাউডগুলোর নাম দেওয়া রয়েছে, যেমন গুগল ড্রাইভ, এটার সম্পর্কে তোমরা সবাই জানো, ড্রপ বক্স, আইসি ড্রাইভ, দিগো, আই ক্লাউড, অ্যামাজন ক্লাউড, পি ক্লাউড, মিডিয়া ফায়ার, এগুলো হচ্ছে বিভিন্ন ড্রাইভ। ড্রাইভটা কি? ড্রাইভ যেমনটা তোমাদেরকে আমি সার্ভারের কথা বলেছিলাম, মনে আছে? সার্ভার, এটাও তেমনি ক্লাউড স্টোরেজ। অর্থাৎ তুমি, আচ্ছা আমি এটার ডিফিনেশনটা আগে বলি, তারপর বিষয়ে আলোচনা করছি। ক্লাউড স্টোরেজ ইজ এ মডেল অফ কম্পিউটার ডাটা স্টোরেজ। তাহলে এটা হলো এমন এক ধরনের ডেটা স্টোরেজ দ্যাট স্টোরস ডিজিটাল ডেটা, যার মধ্যে ডিজিটাল ডেটাগুলোকে স্টোর করে রাখা হয়, জমা করে রাখা হয় ইন লজিক্যাল পুলস। দ্য ডাটা ইজ স্টোরড অন রিমোট স্টোরেজ সিস্টেম। অর্থাৎ এখানকার মধ্যে ডাটাগুলোকে সেভ করে রাখা থাকে, হুইচ আর টিপিক্যালি ওনড অ্যান্ড ম্যানেজড বাই এ হোস্টিং কোম্পানি, এবং বিভিন্ন কোম্পানির দ্বারা এগুলোকে হোস্ট করা হয়ে থাকে। সাপোজ যদি ধরা হয় যে গুগল ড্রাইভ বলে যে অ্যাপটা তোমাদের ফোনে রয়েছে, ওখানে তুমি কি করতে পারবে, তোমার ফোনে বিভিন্ন ফাইল রয়েছে, যেমন কোনো পিডিএফ ফাইল, পড়ার ফাইল রয়েছে, কোনো মিউজিক রয়েছে, কোনো ফটোজ রয়েছে। তো ফোনে তো অনেক ফাইলস থাকে, এই ফাইলসগুলো অনেক সময় কি হয়, ডিভাইস ক্র্যাশ করে যায়, বা ডিভাইসের যখন কোনো হঠাৎ কোনো ফরম্যাট হয়ে গেলে এগুলো অনেকাংশ মুছে যায়। তো এইটা গুগল ড্রাইভে, সাপোজ যদি তুমি মনে করলে যে এখানকার কিছু ফাইল যেগুলো তোমার খুব ইম্পর্টেন্ট ফাইল, এগুলোকে তুমি গুগল ড্রাইভে আপলোড করে দিবে। আপলোড করবে মানে তোমার ফোনের ডেটা দিয়ে বা ল্যাপটপের ডেটা দিয়ে এই গুগল ড্রাইভে তুমি সঞ্চয় করে দিলে। তাহলে তোমার যে মেল অ্যাড্রেস রয়েছে, পার্টিকুলার আইডি দিয়ে তুমি ওখানে লগ ইন করে ওটাকে আপলোড করে দিলে। আপলোড করে দিলে এই যে ধরো এখানকার হয়তো এই ফটোটা রয়েছে 2 MB, এই 2 MB ডেটাটা গুগল ড্রাইভে গিয়ে 2 MB জমা হয়ে গেল। এবার এনি হাও তোমার যে মোবাইলটা ছিল ওটা, বা যে ডিভাইসটা রয়েছে ওটা কোনো কারণে ক্র্যাশ করে গেছে, কোনো সমস্যা নেই। এখানে মুছে যাওয়া ডেটাগুলো যদি তোমার এখানে ব্যাকআপ নেওয়া থাকে বা রাখা থাকে, তুমি পরবর্তীকালে তোমার ইমেল দিয়ে তুমি সাইন ইন করে এই যে 2 MB ফটোটাকে তুমি আবার ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তার এই ক্লাউড স্টোরেজ হচ্ছে এমন একটা অনলাইন স্টোরেজ, মনে থাকবে, অনলাইন স্টোরেজ। অর্থাৎ এখানে একটা পরিমাণ এখানে স্টোরেজ দেয়, হয়তো দিল 2 GB, 15 GB, প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা রয়েছে, তো সেই হিসেবে স্টোরেজ দেয়। তো সেই স্টোরেজগুলো আমরা কি করতে পারি, আমরা পারচেস করতে পারি, এবং পারচেস করে আমরা এখানে ডেটা সংরক্ষণ করে রাখতে পারি। ওকে, যেমন গুগল ড্রাইভ, আই ক্লাউড, ওয়ান ড্রাইভ মাইক্রোসফটের, এগুলোতে কিন্তু ডেটা সঞ্চয় করে রাখা যায়। এবার তোমার প্রশ্ন হচ্ছে যে আমি আমার ফোনের এত বড় চিপ থাকতে থাকতে আমি কেন গুগল ড্রাইভে সেভ করব? তো আমি যেটা বললাম যে এনি হাউ যদি কখনো ডিভাইস ফরম্যাট হয়ে যায়, ডিভাইসে কোনো প্রবলেম হয়, সমস্ত ডেটা যদি মুছে যায়, তাহলে কিন্তু এই অনলাইনে ব্যাকআপ করা থাকলে কিন্তু অনেক সময় সুবিধে হয়। তো ওই জন্য দেখবে আমাদের ফোনে অনেক সময় অটো ব্যাকআপ অন করা থাকে। কোনো ফাইল তুমি রাখা মানেই ওটা একা একা ওই ফোনের যে স্টোরেজ ডিভাইস রয়েছে, ফোনের যে ক্লাউড স্টোরেজ রয়েছে, ওখানে সেভ হয়ে যায়। ওকে, তো এই ক্লাউড স্টোরেজটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যেখানে যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে তুমি ডেটাটাকে এখান থেকে বের করে নিতে পারবে। ওকে, তো এটা ছিল ক্লাউড স্টোরেজ। নেক্সট রয়েছে দেখো, নেক্সট রয়েছে যেটা এই ইন্টারনেটের বা ইন্টারনেট সিস্টেমের আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে ওয়েব 1.0, ওয়েব 2.0 এবং ওয়েব 3.0। তো এখান থেকেও মেনলি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, এবং এখানকার যে প্রশ্নটা আসে তা তোমাদেরকে একটু বুঝতে হবে, এবং এটা খুবই ইজি। দেখো, আমরা প্রতিনিয়ত বর্তমানে ইন্টারনেটের যে
আপগ্রেডেশন চলছে সেই অনুযায়ী দেখছি যে আজ যে ডিভাইসটা ইউজ হচ্ছে সেটা কালকে ওটা অনেকটাই পুরনো, এবং ওর মধ্যে যে জেনারেশনটা ইউজ হয়েছে ওটা কালকের থেকে আজকের থেকে ওটা কালকে অনেকটা আপগ্রেডেড, এবং সেখান থেকে 1 মাস পরে ওটা আরও বেশি আপগ্রেডেড। সিমিলারলি ইন্টারনেট কানেকশনটা যখন আমরা প্রথম যেভাবে দেখেছি ইন্টারনেট কানেকশনের শুরু যেটা হয়েছিল, তখনকার থেকে এখন ওই ইন্টারনেট কানেকশনের আপগ্রেডেশন প্রচুর পরিমাণে হয়েছে। তো সেই আপগ্রেডেশনটাকেই মেনলি ভাগ করা হয়েছে ওয়েব 1.0, ওয়েব 2.0 এবং ওয়েব 3.0। এই ওয়েব 1.0তে কী কী ফিচার্সগুলো রয়েছে দেখো না। এই ওয়েব 1.0তে অর্থাৎ একদম প্রথম যখন ইন্টারনেট এসেছিল তখন দ্য রিড অনলি ওয়েব ছিল, অর্থাৎ তখন ইন্টারনেটে যে ডেটাগুলো রাখা হতো ওগুলো মেনলি শুধুমাত্র পড়া যেত, রিড অনলি ওয়েব। ইট ওয়াজ অ্যান এরা অফ স্ট্যাটিক ওয়েব পেজ দ্যাট ইউজার্স কুড রিড, অর্থাৎ ওই সময় ব্যবহৃত যে সমস্ত ইন্টারনেট ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো সবগুলোই কিন্তু শুধুমাত্র স্ট্যাটিক অর্থাৎ স্থির ওয়েব পেজ থাকতো। ওকে, যেমন তোমরা যদি এটা একবার সার্চ করে নাও গুগলে, তাহলে ওয়েব 1.0 যে ওয়েব পেজগুলো কীরকম হয়েছিল তা তোমরা গুগলে সার্চ করলে দেখতে পেয়ে যাবে। কেমন ছিল দেখো, ওয়েব 1.0তে এই যে ইন্টারনেট এক্সপ্লোরার, জাভা, এমএসএন, ইয়াহু, এই সমস্ত সিস্টেমগুলো ব্যবহার করা হতো, এবং ওখানকার পেজগুলো কেমন থাকতো, সিম্পলি জাস্ট তুমি গুগলে সার্চ করলে কোনো একটা ওয়েবসাইট এলো, তুমি সিম্পলি জাস্ট পড়তে পারবে, ওখান থেকে যে ডেটাটা দেওয়া রয়েছে ওটা তুমি পড়তে পারবে, আর কিচ্ছু করা যেত না। ওকে, অর্থাৎ স্ট্যাটিক ওয়েব পেজ ব্যবহার করা হতো। ওকে, তাহলে এই ওয়েব 1.0টা হচ্ছে একদম প্রথমের দিকে এর ইন্টারনেটের একদম প্রথম অবস্থা, যেখানে ওয়েবটা শুধুমাত্র ওয়েব পেজগুলো লোড হতে দেরি হতো। হ্যাঁ, ওগুলো কোনো এডিট করা যেত না ওগুলোকে, বা এডিট শুধুমাত্র করতে পারতো যারা ওই ওয়েবসাইটটাকে ওন করছে তারা, বাকি ওয়েব পেজগুলো স্ট্যাটিক থাকতো। ওকে, তো কি কি বলছে, স্ট্যাটিক পেজ থাকতো যেখানে অল ইউজার্সের জন্য সেম কন্টেন্ট, একই রকম কন্টেন্ট দেখতে পেত। কন্টেন্ট ওন বাই দ্য ক্রিয়েটার অফ দ্য ওয়েবসাইট, অর্থাৎ কোনো ওয়েবসাইট যেটা যে ক্রিয়েটার তৈরি করেছে শুধুমাত্র সে সেটাকে কন্ট্রোল করতে পারতো। এছাড়া ওয়েবসাইটস আর ক্রিয়েটেড অনলি টু ডিসপ্লে ইনফরমেশন, শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্যই এই ওয়েব 1.0 ব্যবহার করা হতো। ওকে, একদম ধরে রাখো একটা মানে জড় বুদ্ধির জড় জড় সম্পন্ন কোনো একটা ওয়েবসাইট জাস্ট তৈরি হয়ে আছে। এরপরে রয়েছে ওয়েব 2.0, এইখান থেকে ডেভেলপমেন্টটা ধীরে ধীরে স্টার্ট হলো, দ্য পার্টিসিপেটিভ সোশ্যাল ওয়েব। ওকে, তাহলে পার্টিসিপেটিভ সোশ্যাল ওয়েব এই 2.0তে আমরা দেখতে পেয়েছি। এটা কি না, ইট ওয়াজ অ্যান এরা অফ ডাইনামিক ওয়েব পেজেস অ্যান্ড প্ল্যাটফর্মস ওয়্যার ইউজার্স কুড আপলোড দেয়ার ওন কন্টেন্ট। ওয়েব 2.0 যখন এলো তখন আমরা লক্ষ্য করলাম যে দেখো কোন কোনগুলো, ফেসবুক, ড্রাইভ, ক্রোম, টুইটার, হোয়াটসঅ্যাপ, অ্যামাজন, এই সমস্ত যেগুলো এগুলো এগুলো যখন মেনলি ইউজ হচ্ছে, এটা কখন ইউজ হচ্ছে না, যখন এইগুলো ইউজ হচ্ছে দেখো তখন তাহলে এই ইন্টারনেটের ইউজেসটা কীভাবে চেঞ্জ হলো, চেঞ্জ হচ্ছে কীরকমভাবে না, ডাইনামিক হয়ে গেল জিনিসটা। ডাইনামিক আগে যেরকম কি থাকতো একটা স্ট্যাটিক, অর্থাৎ ওয়েব পেজ কেউ কিছু এডিট করতে পারতো না, কোনো কিছু করতে পারতো না, বাট পার্টিসিপেটিভ ওয়েবে জিনিসটা হলো কি, যে ওয়েব পেজে যে ইউজার দেখছে ও তার ফিডব্যাক সেখানে দিতে পারতো। যেমন তুমি যদি বলি, অর্থাৎ ধরো ফেসবুকে কেউ একজন কোনো একটা ফটো পোস্ট করলো। ওকে, এটা যদি ওয়েব 1.0 হতো তাহলে সে শুধু ফটোটা পোস্ট করলো, ইউজার 2 ওটা দেখে নিল, শেষ, আর কিছু না। বাট ওয়েব 2.0তে এটা চেঞ্জ হয়ে গেল কি করে, ফটো পোস্ট করলো, সঙ্গে সঙ্গে ওয়েব 2.0তে এই ফটোতে একটা লাইক দিতে পারবে, একটা কমেন্ট করতে পারবে, এইভাবে আপগ্রেডেশন এলো, অর্থাৎ তোমার ফটোতে অন্য কোনো ইউজার সেও ইন্টারাক্ট করতে পারবে, অর্থাৎ ইন্টার কানেকশন, এই যে পার্টিসিপেটিভ, অর্থাৎ একে অন্যের সাথে পার্টিসিপেশন ব্যাপারটা চলে এলো ওয়েব 2.0তে। এবং যার ফলে কি বলছে যে ডাইনামিক ওয়েবের ফলে প্ল্যাটফর্মস ওয়্যার ইউজার কুড আপলোড দেয়ার ওন কন্টেন্ট, অর্থাৎ যারা ইউজার রয়েছে তারা তাদের নিজস্ব কন্টেন্ট আপলোড করতে পারত। ফেসবুকের কথাই বলো না, হোয়াটসঅ্যাপের কথাই বলো না, তোমরা তোমাদের নিজস্ব কন্টেন্ট তোমরা আপলোড করতে পারছো। ইউটিউবের কথা বলো, তোমরা নিজস্ব তোমাদের যদি কোনো পার্টিকুলার কোনো আইডিয়া থাকে তোমরা তা সেখানে আপলোড করতে পারছো। ওকে, তো এটা হলো ওয়েব 2.0 ধারণা। এরপরে রয়েছে কি, তো ওয়েব 2.0 কি ফিচার্সগুলো কি কি দেখো, ডাইনামিক পেজ, ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে, যে ইন্টারাকশন জিনিসটা এলো, এবং ভিডিও স্ট্রিমিং ফিচার্সটাও চলে এলো। এরপরে রয়েছে ওয়েব 3.0, যেটা কি
এখন আমরা যেখানে রয়েছি ওয়েব 3.0 একদম সবচেয়ে আপগ্রেডেড পোর্শন। রিড অর্থাৎ কোনো ওয়েবসাইট, কোনো একটা ওয়েবসাইটে তুমি সেটা ওয়েবসাইটের ডেটাটাকে পড়তে পারবে। রাইট মানে তার নিচে তুমি কোনো কমেন্ট করতে পারবে, এমনকি উইকিপিডিয়ার মতন যদি ওয়েবসাইট থাকে যেখানে তুমি নিজেই ওটা এডিট করে তোমার কোনো ডেটা তুমি ওখানে দিতে পারবে, তাই না? তাহলে দেখো ওই যে উইকিপিডিয়া যেটা ওয়েব 1.0 শুধুমাত্র স্ট্যাটিক পেজ হিসেবে ছিল, শুধুমাত্র পড়া যেত, ওখানে কেউ কোনো এডিট করতে পারতো না, সেইটা ওয়েব 3.0 কি হলো, ওটা পড়তে পারলো, প্লাস অনেকে এটাকে এডিটও করতে পারছে, রাইট অর্থাৎ তার পাশাপাশি সে চেঞ্জও করতে পারছে, এবং সেটাকে সে এক্সিকিউটও করতে পারছে, তাই না? ইট ইজ ডিসেন্ট্রালাইজড নিয়ারলি অ্যানোনিমাস প্ল্যাটফর্ম দ্যাট মুভস ইউজার্স অ্যাওয়ে ফ্রম সেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম লাইক ফেসবুক, গুগল অর টুইটার। ওকে, আচ্ছা, তো যেমন ধরো এই বিটকয়েন বা স্টিম এইসব জিনিস এই ওয়েব 3.0 রয়েছে, এবং বর্তমান যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, আমরা কোনো একটা জায়গায় তোমরা যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে একটা কন্টেন্টের কোনো আর ওনারশিপ থাকলো না, এনি ওয়ান অর্থাৎ যে কোনো কেউ এখন ডেটা কন্ট্রিবিউট করতে পারছে। মেশিন এখন ডেটা, এখন মেশিন মেনলি অর্থাৎ এআই চলে এসেছে, এবং এআইয়ের মাধ্যমে সমস্ত ধরনের লার্নিং, সমস্ত ইন্টেলিজেন্স এখন মেশিনের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে। সেরকম কন্টেন্ট মাল্টিপল অ্যাপ্লিকেশনের দ্বারা ইউজড হচ্ছে। ওকে, তো এটা সবচেয়ে ভালো, তোমরা বর্তমান যেহেতু আমরা এই পিরিয়ডে দাঁড়িয়ে আছি, আমরা খুব ভালো করে এটা বুঝতে পারবো ওয়েব 3.0 অর্থাৎ যে ইন্টারাকশনটা প্রত্যেকের সাথে কিভাবে হচ্ছে, এবং এটা কিভাবে স্ট্যাটিক থেকে এর মুভমেন্টটা বর্তমানে ওয়েব 3.0 এলো সেটাকেই ভাগ করা হচ্ছে এরকম একটা এতে। ওকে, বাকি ওয়েব 1.0-তে শুধুমাত্র লিঙ্ক পেজ থাকতো, ওয়েব 2.0-তে এটা হয়ে গেল লিঙ্কড অ্যাপসে, আর ওয়েব 3.0-তে এখন লিঙ্কড ডেটা লিঙ্ক করা থাকছে, সব ডেটা একে অপরের সাথে কানেক্টেড থাকছে। ওকে, তো এইভাবে ডেভেলপমেন্ট হয়েছে, যেটা ওয়েব 1.0, 2.0 এবং 3.0-এর মাধ্যমে দেখানো হয়েছে। এখান থেকেও প্রশ্ন এসে থাকে তোমাদের মেনলি এই বিভিন্ন অ্যাপগুলো বা বিভিন্ন কোন কোন ভার্সন কোন কোন সময় কোন কোন আন্ডারে কোন কোন ওয়েবের আন্ডারে পড়ে, এইটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট নেক্সট যেটা রয়েছে তা হচ্ছে ইমেল। তো এবারে আইসিটির আজকের এই ক্লাসের একদম শেষ যে টপিকটা রয়েছে এটা হচ্ছে ইমেল। ইমেলকে নিয়ে বিশদে জানতে হবে, তার কারণ তোমাদের এই পেপার ওয়ানের যে চ্যাপ্টারটা দিয়েছে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু গুরুত্ব রয়েছে, তার কারণ পরবর্তীকালে যখন তোমরা বিভিন্ন ইউনিভার্সিটির কোনো প্রফেসর হবে বা টিচার হবে, তখন কিন্তু এই ইমেলের মাধ্যমে তোমাদেরকে অনেক কিছু কাজ করতে হবে। তো এই ইমেলটা ঠিকঠাক করে জানা তোমাদের অবশ্যই জরুরি। তাই এই আইসিটির চ্যাপ্টারে এই ইমেলের একটা চ্যাপ্টার বা ইমেলের একটা সাব টপিক অ্যাড করা হয়েছে। তো ইমেল কথা ফুল ফর্ম কি? তোমরা এখনকার দিনে মোটামুটি সবাই নিশ্চয়ই ইমেলের সম্পর্কে অবগত, যে ইলেকট্রিক মেল অর্থাৎ ইজ এ মেথড অফ ট্রান্সমিটিং অ্যান্ড রিসিভিং মেসেজেস ইউজিং ইলেকট্রনিক ডিভাইসেস। ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে যখন কোনো ডেটা ট্রান্সমিট করা হচ্ছে বা মেসেজ ট্রান্সমিট করা হচ্ছে, ওটা হচ্ছে ইমেল। তো ইট ওয়াজ কনসিভড মেনলি ইন লেট 20th সেঞ্চুরি, অর্থাৎ বিংশ শতাব্দীর একদম শেষের দিকে এই ডিজিটাল ভার্সনে মেনলি ইমেলটা ব্যবহার করা হচ্ছে। ওকে, আচ্ছা, এই ইমেলের মধ্যে কিছু টার্মস রয়েছে, এই টার্মসগুলোকে তোমাদেরকে খুব অবশ্যই জানা জরুরি। তো পাশের এই যে ছবিটা দেখো এখানে, এটা আমারই একটা ইমেলের স্ক্রিনশট। তো আমি এখানে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব যে এখানে কোন কোন ফাংশনগুলো কোন কোন কাজ হিসেবে করে থাকে। তো এরকম জিমেলের যে অ্যাপটা রয়েছে ওটা তোমরা ওপেন করলে দেখতে পাবে যে এখানে কম্পোজড বলে একটা সেকশন রয়েছে। এই কম্পোজ সেকশনে ক্লিক করলে তোমরা কি পাবে, এই কম্পোজ সেকশনে ক্লিক করেই তোমরা কিন্তু নতুন ইমেল লিখতে পারবে। এই কম্পোজ সেকশন ক্লিক করলেই একটা যে ওখানে তোমরা যাকে ইমেলটা পাঠাতে চাও, হয়তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটির কোনো প্রফেসর, হ্যাঁ, তো তখন ওইখানে ক্লিক করলে ওই অ্যাড্রেসটা দিলেই মেনলি নতুন করে ইমেল লেখা যাবে। ইনবক্স কি হয়, ইনবক্সে নতুন মেল তোমাকে কেউ পাঠিয়েছে, সেটা এই ইনবক্সে এসে জমা হয়। যেমন মেসেজ বক্স রয়েছে তেমনি ইনবক্সে এসে ইমেল জমা হয়। স্টার্ড জিনিসটা কি? স্টার্ড হচ্ছে গিয়ে ধরো তোমার ইমেলে অনেক মেল এসেছে এবং ওই মেলের মধ্যে কোনো একটা পার্টিকুলার মেল তোমার মনে হয়েছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, তো সেই মেলের পাশে একটা স্টার চিহ্ন দেওয়া থাকে, ওইটা ক্লিক করে দিলে পার্টিকুলার ওই মেলটা এই স্টার সেকশনে এসে ঢুকে যাবে। তখন অনেকের ভেতরে ভিড়ের মাঝে কোনো মেল খুঁজতে গেলে এই স্টার অপশানে চলে এলেই তোমরা ওই স্টার দেওয়া মেলটাকে খুঁজে পেয়ে যাবে। ওকে, স্নুজড স্নুজড মেল থাকে। এরপরে রয়েছে সেন্ট,
সেন্ড অর্থাৎ তুমি যে মেলটা পাঠিয়েছো সেটা সেন্ড অপশানে চলে আসবে। ড্রাফটস কথার অর্থ কি? ড্রাফটস হচ্ছে গিয়ে কোনো মেল পাঠানোর আগে যখন সেটা তোমরা একটা ড্রাফটস হিসেবে বানাও এবং ফাইনালাইজড করার আগে ড্রাফট রেডি করো, সেটা এই ড্রাফট সেকশনে থাকে। আচ্ছা, এরপরে ধরো এতগুলো মেল যখন তোমরা কোনো কারণে ভুলবশত ডিলিট করে ফেলো বা ইচ্ছে করে ডিলিট করো, এগুলো কিন্তু এই ট্র্যাশে এসে জমা হয়। পুরোপুরি ডিলিট হয়ে যায় না, এগুলো কিন্তু এই ট্র্যাশে এসে জমা হয়ে যায়। ওকে, এরপরে রয়েছে স্প্যাম ফোল্ডার। স্প্যাম ফোল্ডার খুব গুরুত্বপূর্ণ, তার কারণ ইউনিভার্সিটির অনেক মেল বা অনেক ইম্পর্টেন্ট অনেক মেল অনেক সময় স্প্যাম ফোল্ডারে এসে জমা হয়ে যায়। তো এই স্প্যাম ফোল্ডারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ মেল কিন্তু এই স্প্যামে এসে জমা হয়ে যায়। তো যখন তোমাদের কোনো ফর্ম ফিল আপ চলে বা তোমরা চেষ্টা করবে স্প্যাম ফোল্ডারটিকে একবার চেক করে নেওয়ার, কারণ এর মধ্যে স্প্যামের মধ্যে এসে অনেক সময় এটা লুকিয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, তো এগুলো নিশ্চয়ই তোমরা মোটামুটি করে সবাই জানো এখনকার দিনে। আউটবক্স, যার মধ্যে যে মেসেজটা পাঠানো হয় সেটা যখন আউটগোয়িং মেসেজটা, এটা মেনলি আউটবক্সে এসে থাকে, অর্থাৎ মেসেজ যখন কাউকে সেন্ড করা হয় ওই সময় আউটগোয়িং অবস্থায় এটা আউটবক্সের মধ্যে জমা হয়ে থাকে। স্প্যাম ফোল্ডার নিয়ে আমি অলরেডি বলেছি। অ্যাড্রেস বুকের মধ্যে যেখানে method by which users save and retrieve email addresses of each other in order to send email। তো মেল পাঠানোর আগে যে অ্যাড্রেসগুলো লাগে এটা এই অ্যাড্রেস বুকের মধ্যে জমা হয়। ইমেল অ্যাটাচমেন্ট যেখানে তোমরা লক্ষ্য করবে এইভাবে একটা চিহ্ন থাকে অ্যাটাচমেন্ট। এটা কি না, মেলে হয়তো তুমি কোনো কিছু লেখা কম্পোজ করেছো এবং ওখানে তোমার পিডিএফটা অ্যাটাচ করতে চাও, কোনো একটা মিউজিক অ্যাটাচ করতে চাও, তখন তুমি এই অপশানে ক্লিক করলে তোমার যে ফাইল, ফোন বা ডিভাইস যেটা রয়েছে ওখানকার ফাইলটা এই মেলের মধ্যে চলে আসবে, মেলে আপলোড হয়ে যাবে এবং এই পুরো সমগ্র মেলটাকে তুমি ওই নির্দিষ্ট মেল অ্যাড্রেসে পাঠাতে পারবে। ওকে, ইমেল বা অ্যাটাচমেন্টের কাজ হচ্ছে এইটা। নেক্সট, এরপরে রয়েছে খুব গুরুত্বপূর্ণ যেটা সিসি এবং বিসিসি। সিসির কাজ হচ্ছে গিয়ে, সিসির ফুল ফর্ম কার্বন কপি, বিসিসির ফুল ফর্ম হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। বাকি এই সিসি এবং বিসিসির যে কাজটা এটা কিন্তু অবশ্যই জেনে রাখা দরকার, তার কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এবং আমি আশা করি তোমরা এটা জানো সকলে, প্রত্যেকে। তো আমি তাও একবার জাস্ট বলে দিই যে দেখো, হোয়েন ইউ পুট অ্যান ইমেল অ্যাড্রেস ইন দ্য সিসি অর কার্বন কপি, তো তোমরা যদি মেল যখন কম্পোজ করা হয় ওখানে থাকে টু সেকশনে তুমি যাকে পাঠাবে তার অ্যাড্রেসটা এখানে দিতে হয়। তারপরে থাকে বিসিসি, এই এইখানে ড্রপ ডাউন অপশন থাকে, ড্রপ ডাউনে ক্লিক করলে এই সিসি অপশনটা চলে আসে। তারপরে রয়েছে বিসিসি। এবার এদের ফাংশনটা কি আগে দেখো। ধরো টুতে লিখলাম subenjan@gmail.com, তাহলে এটার কাজ কি? অর্থাৎ এখানে কি হচ্ছে, টুতে যাকে লেখা হচ্ছে ওকে, যে মেলটা কম্পোজ করা হলো, যে মেলটা লেখা হলো, ওই মেলটা টুর কাছে পৌঁছে যাবে। এই অ্যাড্রেস যেটা রয়েছে এটা ওর কাছে পৌঁছে যাবে। সিসিতে কি হচ্ছে? সিসি হচ্ছে কার্বন কপি, খুব ভালো করে এই জায়গাটা মনে রাখো। হোয়েন ইউ পুট অ্যান ইমেল অ্যাড্রেস ইন দ্য সিসি অর কার্বন কপি, অর্থাৎ কার্বন কপিতে তুমি যে এই ফিল্ডে যে মেলটার তুমি নাম অ্যাড্রেস দিলে, ধরো আমি সেখানে দিলাম ইউ iu@gmail.com, এটা ধরো তোমার নাম আমি এখানে দিয়েছি, তোমার মেল অ্যাড্রেস দিলাম এখানে। তখন এটা কি হবে? দ্যাট এ কপি অফ ইমেল ইউ আর সেন্ডিং উইল অলসো বি সেন্ড টু দ্যাট অ্যাড্রেস। ওকে, তাহলে টু টুতে যে ছিল, আমি যখন এই মেলটা পাঠালাম ওটা টুর কাছে গেল, টুও পেলো। সিসিতে আমি যাকে রাখবো তার কাছেও একটা কার্বন কপি, অর্থাৎ এই মেলের একটা কার্বন কপি, ধরো আমি তোমার নাম লিখেছি, তোমার কাছেও গেল, এই মেলটারই একটা কপি তোমার কাছে গেল। ক্লিয়ার? টুর কাছেও পৌঁছলো, আবার সিসির কাছেও পৌঁছলো। এরপরে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিসিসির কাছে। বিসিসির কাছে কি না, ব্লাইন্ড কার্বন কপি। এখানে ধরো তোমার কোনো একটা friend@gmail.com, ওকে পাঠিয়েছি এই মেলটা। ওটা কি আছে? হোয়েন ইউ পুট অ্যান ইমেল অ্যাড্রেস ইন বিসিসি অর্থাৎ ব্লাইন্ড কার্বন কপি, ইট মিনস দ্যাট এ কপি অফ ইমেল ইউ আর সেন্ডিং উইল অলসো বি সেন্ড টু দ্যাট অ্যাড্রেস। এই যে মেলটা আমি পাঠিয়েছিলাম না, এটা তো টুর কাছেও গেছে, সিসির কাছেও গেছে, প্লাস বিসিসির কাছেও যাবে। বিসিসি অর্থাৎ আমি পেলাম, আমি পাঠিয়েছি এটা, সেটা তুমি পাবে, শুভাঞ্জনও পাবে, প্লাস ওর তোমার যে ফ্রেন্ডস ওর কাছেও যাবে। বাট কিন্তু
নো ওয়ান রিসিভিং দ্য ইমেল উইল বি এবল টু সি দ্য অ্যাড্রেস ইন দ্য বিসিসি ফিল্ড। তাহলে জিনিসটা কি হলো, ব্যাপারটা হচ্ছে এইখানেই মেনলি বোঝার ব্যাপার যে টু টুকে যে মেলটা পাঠানো হয়েছে বা সিসিকে যে পাঠানো হয়েছে, এটা কিন্তু টুও জানতে পারবে আর সিসিও জানতে পারবে। সিসিও জানতে পারবে যে শুভাঞ্জন @মেলে একটা মেল পাঠানো হয়েছে, এবং টুও জানতে পারবে সিসিতে যে রয়েছে তাকে একটা মেল পাঠানো হয়েছে। কিন্তু বিসিসিতে যে অ্যাড্রেসটা থাকবে, এই ব্লাইন্ড কার্বন কপি, এ সবসময় লুকিয়ে থাকবে। এর মধ্যে কোনো, এই যে মেলটা, এটা কিন্তু কেউ জানতে পারবে না যে বিসিসিকে কে মেল পাঠানো হয়েছে। ওকে, বিসিসিকে যে মেলটা পাঠানো হয়েছে সেটা কিন্তু কেউ জানতে পারবে না। আর এটাই হচ্ছে গিয়ে ওয়ান রিসিভিং দ্য ইমেল উইল বি এবল টু সি দ্য অ্যাড্রেস ইন দ্য বিসিসি ফিল্ড। ওকে, তাহলে কেউ জানতে পারবে না এটা। ক্লিয়ার? এই জন্য বিসিসি ফিল্ডটা ইউজ করা হয়। ওকে, হয়তো তুমি এমন হলো যে তুমি তোমার কোম্পানির কোম্পানির কোনো এসএমএস, যেটা কোনো কোনো ইমেল, যেটা তুমি তুমি তোমার বসকে সেন্ড করলে। ওকে, তারপরে তোমার ফ্রেন্ডকে সেন্ড করলে, এবং সেই সাথে সাথে বিসিসিতে তোমার মাকে সেন্ড করলে। ওকে, এবার বস আর ফ্রেন্ড তারা কিন্তু জানতে পারলো যে একে অপরের কাছে মেসেজটা গেছে, বাট মাকে যে তুমি পাঠিয়েছো বা বিসিসিতে যাকে পাঠিয়েছো এইটা কিন্তু কেউ জানতে পারবে না। বিসিসি সেকশনে যে থাকবে তাকে পাঠানো মেলটা কেউ জানতে পারবে না যে বিসিসিকেও একটা মেল পাঠানো হয়েছে। ক্লিয়ার? ওকে, বোঝা গেল। নেক্সট কিছু ইমেল প্রোটোকলস রয়েছে যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যেমন এসএমটিপি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, যেটা মেল পাঠানোর জন্য ইন্টারনেটের মাধ্যমে এটা ব্যবহার করা হয়। পিওপি, পোস্ট অফিস প্রোটোকল। ওকে, আচ্ছা, এখানে যে ডিটেলসগুলো রয়েছে এগুলো মোটামুটি নেসেসারি, দেখে নিও। এরপরে রয়েছে আইএমএপি, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, মাইম, মাল্টিপল ইন্টারনেট মেল এক্সটেনশন প্রোটোকল। তো এই প্রোটোকলগুলো খুব ইম্পর্টেন্ট। এসএমটিপি, পিওপি, আইএমপি, এমআইএমই, এগুলো সবগুলো তোমাদেরকে জানতে হবে এবং সবগুলো পড়ে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে খুব ভালো করে। তো এই ছিল মোটামুটি করে ইন্টারনেট এবং নেটওয়ার্কিংয়ের আজকের বিষয়বস্তু। তো তোমাদের এই ক্লাসে আমি ইন্টারনেট এবং নেটওয়ার্কিংয়ের সমস্ত কনসেপ্টগুলো আলোচনা করলাম। যারা আগের ক্লাস হয়তো এখনো দেখোনি, তোমরা আহ, তো ক্লাসটা কেমন লাগলো তোমরা তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেহেতু এটা অনেকটা লেংদি হয়ে গেল ভিডিওটা, আমি চেষ্টা করলাম সমস্ত কনসেপ্ট যা ছিল এবং পরীক্ষায় মেনলি যা এসে থাকে সব তোমাদের সাথে আলোচনা করার। ওকে, তাহলে আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের করণীয় কাজ, তা আমি তোমাদের বারবারই বলেছি, করে দিও, যা আমাদেরকে মোটিভেট করবে পরের ক্লাসগুলো আনার জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে, বা পরে যদি এখান থেকে কোনো রকম হেল্প হয়ে থাকে তোমাদের, তাহলে অবশ্যই সেটা তাও জানাবে। পরীক্ষা যদি প্রশ্ন বা এখান থেকে কোনো প্রশ্ন আমাদের এই ক্লাস থেকে এসে থাকে, তাহলে আহ, অবশ্যই সেটাও জানাতে পারো। বাকি সাবস্ক্রাইব করে রাখো। আর নেক্সট যে ক্লাসগুলো আমরা খুব রেগুলারলি আপলোড করব, এবং সেই সাথে সাথে লজিক্যাল রিজনিং, রিসার্চ অ্যাপটিটিউড, এনভায়রনমেন্ট, এগুলোর ক্লাসগুলো আমরা খুব রেগুলারলি আনছি। থ্যাংক ইউ সো মাচ সকলকে পুরো ক্লাসটা মনোযোগ সহকারে এতটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। টাটা সকলকে, বাই বাই।